এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। দোস্ত, তুই শিওর যে প্রিয়তাকে ডিভোর্স দিবি? হ্যাঁ, এই সম্পর্কের মূল্য আমার বা ওর কারোর কাছেই নেই। তোর একটু ভেবে দেখা উচিত। বৈবাহিক সম্পর্ক এটা, বিয়ের সম্পর্ক থেকে বড়। বাইরের ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার সম্পর্ক হয় না। আমি প্রিয়তাকে বউ হিসাবে মানতে পারিনি। প্রিয়তাও তো আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে 11 মাস হয়ে গেল না, না আমি না প্রিয়তা কেউ কারোর প্রতি সম্পর্ক এগোনোর অনুভূতি ফিল করিনি। ওইদিকে বেচারি রুহি আমাকে ভালোবাসেও, আমি ওকে ভালোবাসি। রুহি আর আমি তো বিয়ের পর আর সম্পর্কে জড়াইনি, কিন্তু প্রিয়তা এই সম্পর্কের ইতি চায়। ওই আমার কাছে রুহিকে এনে দেয়। তাহলে আমি কেন রুহির থেকে দূরে থাকবো? প্রিয়তাকে ডিভোর্স দিয়ে আমি রুহিকে বিয়ে করব। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি তাহলে ডিভোর্সের পেপার রেডি করি। হ্যাঁ, তাই করব। সময় লাগবে আমার, যেহেতু 1 বছর এখনো হয়নি, তাই একটু সময় লাগবে। তুই বাসায় যা, রেডি হলে তোকে জানিয়ে দেব। ঠিক আছে, আসি আজ, বাই বলেই চলে গেল অনুপম। এতক্ষণ ধরে কথা চলছিল অনুপম আর সীমান্তর ভেতর। সীমান্ত একজন অ্যাডভোকেট, সে ডিভোর্সের বিষয়ে কাজ করে। অনুপম সীমান্তের বন্ধু। আজ অনুপম সীমান্তের কাছে এসেছে তার বিচ্ছেদের জন্য। অনুপম বিয়ে হয় 11 মাস আগে প্রিয়তা নামের একটি মেয়ের সাথে। বৈবাহিক সম্পর্ক ভালো যায় না তাদের। অনুপমের বিয়ের আগে সম্পর্ক থাকে রুহির সাথে। অনুপম ঢাকা শহরে একটি কোম্পানিতে চাকরি করে। বাবা মায়ের একমাত্র ছেলে। অনুপমের বাবা মা গ্রামে থাকেন। একদিন অনুপমকে কল দিয়ে গ্রামে আসতে বলে তারা। অনুপমের আসে গ্রামে। কথা নেই বার্তা নেই, লোক সম্মুখে ওই সময় বিয়ের কথা বলে। প্রিয়তা অনুপমের মামাতো বোন। প্রিয়তার বিয়ে ছিল ওই দিন। ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই সবাই প্রিয়তাকেই দায়ী করে। লোক লজ্জার ভয়ে অনুপমের মা অনুপমকে ডেকে আনেন। অবশ্যই এর আগে তিনি বেশ কয়েকবার ছেলেকে জিজ্ঞেস করেছেন তার কোনো পছন্দ আছে কিনা। মাকে বলতে লজ্জা করতো তার, কিন্তু এখন কি করবে সে? কিভাবে বলবে রুহিকে সে পছন্দ নয়, বরং ভালোবাসে? মাকে বলার সুযোগও পাচ্ছে না সে। এতগুলো লোকের সামনে বলতে গেলে লজ্জায় পড়তে হবে। এটা গ্রাম, তার উপর প্রিয়তার জীবন জড়িয়ে আছে। তার বাবা মায়ের সম্মান এখানে, সব দিক ভেবে চুপচাপ বিয়ে করতে হয় তাকে। বিয়ের পরের দিনই প্রিয়তাকে নিয়ে ঢাকায় চলে আসে অনুপম। ছোটখাটো রুম ভাড়া নিয়ে থাকতো এতদিন। বাবা মা প্রায় আসে, তাই অনুপম কিছু বলতে যাবে তার আগে প্রিয়তা বলে, আমার এই সম্পর্ক মানতে সময় লাগবে। আমি এখনো রাজীবকে ভালোবাসি, ওকে ভুলতে পারছি না আমি। কিছু বলে না অনুপম, সম্মতি জানায় প্রিয়তার কথায়। রাজীবের সাথে প্রিয়তার প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়তা ঢাকায় একটি হোস্টেলে থেকে পড়াশোনা করত। রাজীব চাকরি করত। বাসায় জানায় দুজনের কথা। সবাই রাজি হয়, কিন্তু বিয়ের দিন গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষ লেগে যায়। ট্রাকে ছিল বড় বড় রড। সেই রডে রাজীবের মাথা দিয়ে ভেদ করে চলে যায়। প্রেমিকের মৃত্যু সহ্য করতে পারে না প্রিয়তা। আজ তার বিয়ে হওয়ার কথা, কিন্তু মৃত্যু হয়ে গেল। গ্রামের মানুষ এর ভিতরে বলছে প্রিয়তা অশুভ। রাজীবের মাও একই কথা বলছে ছেলের সঙ্গে। অবশেষে সবার কথা সহ্য করতে না পেরে প্রিয়তার বাবা ভেঙে পড়েন। অনুপমের মা ভাইয়ের এই অবস্থা দেখে সাথে সাথে ছেলেকে কল দেয়। তার ছেলে চাকরি করে, আবার সিঙ্গেলও, তার এটাই জানা থাকে। বিয়ের পর অনুপম ও প্রিয়তা দুজন আলাদা করে থাকতো। রুহি সবকিছু বলে দেয় অনুপম এটাও বলে। যেহেতু বিয়ে হয়ে গেছে, এই সম্পর্ক আর এগোনো যায় না রুহি। আমাদের বিচ্ছেদ এখানেই। অনুপম ও রুহির বিচ্ছেদের পর কোনো রকম যায় প্রিয়তা ও অনুপমের জীবন। অনুপম কাটাতেই পারেনি রুহির মোহ, আর প্রিয়তা ভুলতে পারেনি তার রাজীবকে। বিয়ের 9 মাসের মাথায় প্রিয়তা জানতে পারে রুহির কথা। অনুপমের ফোন হাতে দিয়েছিল প্রিয়তা মায়ের সাথে কথা বলবে বলে। প্রিয়তার ফোন টাকা না থাকায় অনুপমের ফোন দিয়ে কথা বলে। অনুপম কিছু বলে না। মায়ের সাথে কথা বলার পর উপরে দেখলো গুগল নোটিফিকেশন। 1 বছরের পূর্তি আজ ছবিগুলোর। একসাথে
কলা তৈরি করার জন্য। আজকে প্রিয়তা গ্যালারিতে ঢুকলো। খুব বেশি খারাপ ছবি না, তবে প্রেমিক প্রেমিকা এটা বোঝা যায়। অনুপমের সাথে কথা বলে বাকি কাহিনী জানতে পারে সে। নিজের বিবেকে বাঁধলো প্রিয়তার। সে তো নিজের ভুলতে পারেনি রাজীবকে। এই যে অনুপমের সাথে 9 মাস আছে একই ফ্ল্যাটে, কিন্তু এক ঘরে তো হয়নি। প্রতিদিন রান্না করে দুজনের জন্য, খায় দুজনে আলাদাভাবে। প্রতিদিন রাত জাগের প্রিয়তা, কিন্তু ঘুম আলাদা ঘরে। এই সম্পর্কের মূল্য নেই। তাই সে রুহির সাথে কন্ট্যাক্ট করে। নাম্বার অনুপমের ফোনে পায়। রুহির সাথে কথা বলে বুঝতে পারে রুহি অনুপমকে ভালোবাসে। তাই তারা একসাথে কথা বলে। সব কথার পর রুহি একটাই কথা, সাথে সাথে প্রিয়তা বলে, হ্যাঁ, আমরা ডিভোর্স দেবো একে অপরকে। কথা ওখানে স্থির থাকে। সীমান্ত ঢাকার বাইরে থাকে 2 মাস, তাই অনুপম চুপ থাকে এই কয়দিন। সীমান্ত আসার পর সীমান্তর সাথে দেখা করে অনুপম। তারপর এই কথাগুলো হয়। সীমান্তর সাথে কথা বলে বাসায় ফিরলো অনুপম। প্রিয়তা রান্না করছে। অনুপম এসে কলিং বেল বাজালো। প্রিয়তা খুলে দিল দরজা। অনুপমকে ঢুকতে সাইড দিল। অনুপম এসে সোফায় বসলো। প্রিয়তা বলল, কাজ হয়েছে? প্রিয়তার দিকে এক পলক তাকালো অনুপম। রমণীকে বোঝার চেষ্টা চালালো। না, একে বোঝা তার কম্য না। এক গ্লাস পানি পান করে নিল। তারপর বলল, সব কিছু খুলেই বললাম, এখন দেখি কি হয়। ও বলল সময় লাগবে কিছুদিন। রান্নাঘরে যেতে যেতে প্রিয়তা বলল, ও আচ্ছা, তোমার বাসায় এই কয়দিন রাখতে অসুবিধা হবে না নিশ্চয়ই? অনুপম জানে প্রিয়তা একটু ওভার মাইন্ডেড, ইগো পারসন। তারই মামাতো বোন হয়। খুব বেশি না দেখতে পেলেও যতটুকু দেখেছে বেশ বই পোকা আর ঘর কোণে। ঘরের কাজকর্ম শেষ করে গল্পের বই নিয়ে বসা প্রিয়তার একটি স্বভাব। এই মেয়ে প্রেম করলো কিভাবে? রাজীব কি আদৌ সহ্য করতে পারতো ওর এই রসকসীন কথা? অবশ্য এতে অনুপমের যায় আসে না। অনুপম বলল, তোর যত দিন ইচ্ছে থাক, আমি তো সেই পাশের ঘরেই। আমার আর কি, ফ্রিতে রান্না করার মানুষ পেয়ে গেছি। ঘরের সব কিছুই তো গুছিয়ে রাখছিস, সমস্যার থেকে সুবিধা বেশি। কথা বাড়ালো না প্রিয়তা। এই যে চুপচাপ শান্তশিষ্ট পদবি পেয়েছে সে, তারই শত্রু ধরে জীবন চলে তার। অনুপম আশু রান্না করে দেখলো প্রিয়তা খুন্তি হাতে নিয়ে কড়াইতে নাড়াচাড়া করছে। জিজ্ঞেস করলো, কি রান্না করছিস আজ? প্রিয়তা রান্না করে কাজ করতে করতে বলল, শীত পড়েছে তো, তাই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি। খেতে অসুবিধা হবে না তো তোমার? খিচুড়ি আর ইলিশ মাছ শুনে জিভে পানি এলো অনুপমের। বলল, আরে না, কি যে বলিস, বাঙালি আমি, এসব মজার খাবারই তো বেশি করে খেতে মন চায়। স্মিত হাসলো প্রিয়তা। বলল, রুহি আপুকে বলেছো তো তোমার সময় লাগবে? মাথার চুলগুলো হাত দিয়ে সেট করে অনুপম। তারপর বলল, এসএমএস করছিলাম, তার উত্তরে বলছে ডিভোর্সের পর ওর সাথে কন্ট্যাক্ট করতে। ডিভোর্স না হওয়া অবধি আমার সাথে জীবনে আসাটা ওর অমূল্যহীন। আপাতত তুই নাকি আমার জীবনের আসল। আমার আসল সম্পর্ক তোর সাথে। বিয়ের পর বাইরের ছেলে মেয়ে চলাফেরা করাটা পরকীয়া। তাই ও চায় না আপাতত কোনো যোগাযোগ রাখতে। আসল সম্পর্ক কথাটা শুনতে প্রিয়তার হাতের রান্না বন্ধ হয়ে গেল। তার আর অনুপমের আসল সম্পর্কে জড়িয়ে আছে, কিন্তু এই আসল সম্পর্কে কেউ বেঁধে রাখতে পারেনি। বাঁধনের সুতোটি তো শক্ত করে বাঁধাই হয়নি। সেই সুতো তো শুরু থেকেই ঢিলে। কয়েকদিন পর সুতো ছিঁড়ে যাবে। অনুপম দেখলো প্রিয়তা চুপ, কিছু একটা ভাবছে। কি ভাবছে প্রিয়তা এটা জানে না অনুপম। এতক্ষণ পর অনুপমের নজর এলো আজ প্রিয়তা শাড়ি পরেছে। প্রিয়তার কোমরের দিকে কাপড় অল্প কিছুটা সরে যায়। হালকা এক ঢোক গিলে ঘরে ফিরে আসে অনুপম। যতই হোক পুরুষ মানুষ সে, প্রিয়তা তার বৈধ বউ। ভালোবাসার টানে না থাকুক, ভুলভাল টান আসতেই পারে। তাই রান্নাঘরে থাকলো না সে। রান্নাঘর থেকে ঘরে এসে গান শুনতে লাগলো অনুপম। কিছুক্ষণ পর প্রিয়তা এসে ডাক দিল। বলল, রান্না হয়ে গেছে। শীতকালে খাবার বেশিক্ষণ বাইরে রাখলে ভালো লাগে না। গরম গরম খাবে এসো। অনুপম গান বন্ধ করে বলল, তুই যা, আমি হাত মুখ ধুয়ে আসছি।
চলে গেল প্রিয়তা। টেবিলে খাবার গোছাতে লাগলো। অনুপম শার্ট প্যান্ট খুলে লুঙ্গি আর গেঞ্জি পরে ফ্রেশ হয়ে ডাইনিং এ আসলো। টেবিলে আজ খাবার গোছানো, তাও দুজনের জন্য। এটা খুব কমই হয়। শুক্রবারে অনুপম বাড়িতে থাকে, কিন্তু তারপরও সময়ের হেরফেরে করে তারা। মাঝে মধ্যে একসাথে খেতে বসে, কিন্তু তাও দুজন দুজনের মতো নীরবতা। প্রয়োজনের বাইরে কেউ কথা বলে না। কথার ছলে অনুপম একটু হাড্ডার দিকে যায়, তবে তা শুধু মামাতো বোনের দৃষ্টিতে। বেশি আগাতে পারে না, কারণ প্রিয়তা চুপ থাকতো। হালকা ইমেজ যে লাগতো অনুপমের। প্রিয়তা টেবিলে বসে পড়ে, তা দেখে অনুপমও বসে। প্রিয়তা খাবারগুলো বেড়ে দেয়। অনুপম প্লেটে ইলিশ মাছের মাথা আর মাছের ডিম আলাদা ভাজা ছিল, ওটা দেখে দেয় অনুপমকে। এটা অনুপমের প্রিয় খাবার। ইলিশ মাছ কড়া করে ভাজা হবে আর ওটার কাঁটাগুলো মুচমুচে থাকবে। আস্ত একটি মাছের ডিম, তার সাথে ইলিশ মাছ ভাজার তেল আর শুকনো ঝাল ভাজা। আজ প্রিয়তা ওকে এগুলোই দিল। অনুপম জিজ্ঞাসা করলো, তুই কি করে জানলি যে আমি এইভাবে খেতে ভালোবাসি? প্রিয়তা নিজের প্লেটে খিচুড়ি আর ইলিশ মাছের পেটির পিস নিতে নিতে বলল, ফুপু আম্মা বলেছেন। আজ কথা হয়েছিল সকালে ফুপু আম্মার সাথে, রান্নার কথা জিজ্ঞাসা করেন তিনি। বলি এগুলো রান্না করব, তখন তিনি জানেন তুমি কি খেতে ভালোবাসো। অনুপম দেখলো তার প্লেটে মাছের ডিম বেশ বড়। প্রিয়তা নেয়নি মাছের ডিম। ছোটবেলায় প্রিয়তা যখন তাদের বাসায় যেত, তখন অনুপমের মা মাছের ডিম দুই ভাগ করত, একটু প্রিয়তা আর একটু অনুপম খেত। মাছের ডিম প্রিয়তার খুব প্রিয়, তাই অনুপম নিজের প্লেটের মাছের ডিম থেকে কিছু অংশ ভেঙে প্রিয়তার প্লেটে দিল। প্রিয়তা তাকালো অনুপমের দিকে, কিছু বলতে যাবে, তাকে থামিয়ে অনুপম বলল, আমি আগে খুব খেতে পারতাম, তবে এখন এত বেশি খাই না। কথার পিঠে নীরবতা রাখলো প্রিয়তা, আর কিছু বলল না। অনুপম জানে প্রিয়তা এমনি এমনি দিলেও খেত না, তাই বানিয়ে বলল। খাওয়া দাওয়া শেষ করে প্লেট ধুতে গেল প্রিয়তা। অনুপম ন্যাকটা দিয়ে টেবিল মুছলো। বনপিজে কিছু কাটা আছে, ওগুলো অতিথি বিড়ালের জন্য। অতিথি বিড়াল বলার কারণ, বিড়ালটি হঠাৎ হঠাৎ তাদের ফ্ল্যাটে আসে। কার পোষা বিড়াল তাই এরা জানে না, তবে বিড়ালকে মাঝে মাঝে কাটা দিয়ে আপ্যায়ন করে প্রিয়তা, তাই একে বলা হয় অতিথি বিড়াল। বিড়ালের হয়তো আয়ু বেশি, না হলে অনুপমের ভাবনার মাঝে কিভাবে হাজির হয় সে। বিড়াল এসে মিউ মিউ করছে। অনুপম বিড়ালের দিকে ঝুঁকে লুঙ্গি কুচিয়ে বসে বলল, হায় রে বিড়াল, তুইও মজার খাবারের লোভ সামলাতে পারলি না। লোভ জিনিসটা বড়ই বেহায়া, সবার ভিতরেই বিরাজ করে। এই যেমন তোর কথা বলি, তুই খাবারের লোভে এসে পড়লি। বিড়ালের সাথে কথা বলার ভিতরে প্রিয়তা এসেছে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে তাকালো অনুপম ও বিড়ালের দিকে। বিড়ালের খাবার দিচ্ছে অনুপম, তা দেখে নিজের ঘরে চলে গেল। এখন একটু সাজবে প্রিয়তা, তারপর বাবার সাথে ভিডিও কলে কথা বলবে। আজ প্রিয়তার বাবার জন্মদিন। প্রিয়তা এই দিনটি বাবার জন্য শাড়ি পরে থাকে। গ্রামে থাকতেও বাবার সাথে ঘুরতো এই দিনে, আর শহরে পড়াশোনার জন্য আসার পর বাবার সাথে ভিডিও কলে থাকতো সারাদিন। সাজগোজ শেষ করে খোপায় বেলি ফুলের মালা দেয় প্রিয়তা। অনুপম এখনো ডাইনিং রুমে আছে বসে। প্রিয়তার ফোনে ডাইনিং রুমে আছে। প্রিয়তা গেল সেখানে। অনুপম এখনো দেখেনি প্রিয়তাকে। প্রিয়তা ফোন হাতে নিয়ে বাবাকে ভিডিও কল করে। প্রিয়তার বাবা পলাশ মাহমুদ একজন স্কুল শিক্ষক। প্রিয়তার মা একজন গৃহিণী, নাম রাবিয়া মাহমুদ। পলাশ মাহমুদ শিক্ষকতার জন্য অনেক নাম ডাক করেছে নিজের এলাকায়। আগেকার সময় একজন মাস্টার মানে বিরাট কিছু ছিল। সেই সূত্র ধরে লোকে তাকে এখনো সম্মান করে। নিজের সুনাম করতে পারায় বোনকেও এই স্কুলে চাকরি করার সুযোগ করে দেয়। অনুপমের মা একজন শিক্ষিকা, তার নাম পূরবী। অনুপমের বাবা একজন পশু ডক্টর, তার নাম অরুণ। প্রিয়তার বাবা ও মা একসাথে কল রিসিভ করেন। মেয়ের কয়েক মাস পর পরিপাটি দেখলো পলাশ মাহমুদ ও রাবিয়া মাহমুদ। দেখেই চোখে পানি আসলো তাদের। পলাশ মাহমুদ চোখে পানি মুছে বলল, কেমন আছে আমার আম্মাজান? বাবাকে কাঁদতে দেখে প্রিয়তা হালকা ইমোশনাল হলো। বাবা কি বলল,
এভাবে জন্মদিনে কান্না করলে কি ভালো লাগে সন্তানদের? আমি কত দূরে তোমাদের থেকে, কোথায় একটু বলবে কেমন লেগেছে আমাকে? তা না, উল্টো কান্না করছো। মেয়ের কথা হেসে দিল বাবা মা। মেয়েদের বিয়ে হয়ে গেলে দূরে থাকে, এতে বাবা মায়ের যে কি কষ্ট শুধু তারাই বুঝে। জবাবে রাবেয়া মাহমুদ বলল, অনুপম ওদের কথা শুনলো, বুঝলো আজ মামুর জন্মদিন। পালন না করলেও তার মেয়েকে এই দিনে পরিপাটি দেখতে ভালোবাসেন তিনি। দুই মেয়ে তার, রুবিনা ও প্রিয়তা, দুই মেয়ে বাবার কলিজার টুকরো। রুবিনার বিয়ে হয়ে একটি ফুটফুটে ছেলে হয়েছে। আজ রুবিনা শাড়ি পরে ছেলেকে ছোট্ট পাঞ্জাবি পরিয়ে বাবার বাড়ি এসেছে। পলাশ মাহমুদ এর বোন সন্তান সব একই জায়গায়, শুধু প্রিয়তা দূরে। এজন্যই প্রিয়তার জন্য আলাদা অনুভব। প্রিয়তার কথার মাঝে রুবিনা আসে, বোনকে দেখে বলে, হ্যাঁ রে বোন, তোর বর আজকে পাঞ্জাবি পরেনি? তোর দুলাভাই তো এখন অফিসে, একটু পর আসবে। বলেছি পাঞ্জাবি পরে বাসায় আসবে, তা না হলে আজ বাড়িতে না খাইয়ে রাখবো। রুবিনার এমন কথা শুনে অনুপম সাথে সাথে ঘরে দৌড় দিল, যে নীল রঙের পাঞ্জাবি পরলো। একটু পর রুবিনার কথা বলতে চাইবে তার সাথে, এটাই প্রায় হয়, তাই পাঞ্জাবি পরে নিল। প্রিয়তা বোনের কথা এড়াতে হালকা হেসে বলল, আচ্ছা, আমাদের পুচকু সোনা কোথায়? ওকে তো দেখছি না, পাঞ্জাবি পরেছে ও। বোনের কথার উত্তরে রুবিনা একটু অবাক হলো, তবে বেশি পাত্তা না দিয়ে বলল, ও আর কি করবে, দুপুর হয়েছে, ঘুমোচ্ছে, একটু পর উঠবে। রুবিনা কথার মাঝে অনুপম ডাইনিং এ আসলো। প্রিয়তা তাকালো অনুপমের দিকে, দামি পাঞ্জাবি, সুন্দর কারুকাজ করা। নিচে তাকে হেসে দিল প্রিয়তা। এত সুন্দর পাঞ্জাবির সাথে কি না পুরনো কোচকাচা লুঙ্গি, হে যেন নানা দাদাদের প্রমোট করছে। বোনের হাসি দেখে রুবিনা বলল, কি রে বোন, এত হাসছিস কেন? মজার কিছু তো বলিনি আমি। বোনের কথায় কি উত্তর দেবে সে তো হেসেই চলেছে। অনুপম খেপে গেল যেন। হাসির কি আছে, পাঞ্জাবির সাথে কি লুঙ্গি পরা যায় না? প্রিয়তার থেকে ফোন নিয়ে রুবির সাথে কথা বলল অনুপম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? তুমি আর তোমরা? রুবিনা সালামের উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি ও আমরা সবাই। তোমরা ভালো আছো তো? অনুপম বলল, হ্যাঁ ভালো আছি। জামাইবাবু কোথায়? আসেনি এখনো? জবাবে মুখ কুচকালো রুবিনা, বলল, আর কোথায় থাকবে, সে অফিসে আছে এখন। পুরনো হয়ে গেছি না আমি? ছেলে হয়েছে এখন, আগের মতো ভালোবাসা নেই। বইয়ের অভিযোগ শুনে ফেলল রুবিনার বর আলেক। মাত্র ঢুকেছে বাসায়, হাফ ডে অফিস ছিল। এসে বইয়ের মুখে এমন কথা শুনে অবাক হয় সে তো প্রতিদিন তার বইয়ের কত কিছু এনা দেয়। এখনো তার ভিতরের পুনর্প্রেম ভেসে আসে। কাছে গেলেই তার বউ উল্টো বলে, ইস বুড়োর কি ঢং, ছেলে হয়েছে একটা, সেদিকে নজর আছে তার, আর এখন কি না তার নামে মিথ্যা অপবাদ। মুখ গোমরা করে হালেক বলল, পারলে আমার নামে মিথ্যা অপবাদ দিতে। আজও আসার সময় তোমার জন্য বেলি ফুলের মালা আনলাম, তোমার খোপায় দিব বলে। ভালোবাসা আমার কমেনি, কমেছে তোমার। আলেকের কথা শুনে অনুপমে নাকে যেন এবার বেলি ফুলের ঘ্রাণ আসছে। অতঃপর তাকালো প্রিয়তার দিকে, দেখলো আজ প্রিয়তার খোপায় বেলি ফুলের মালা দিয়েছে। বেশ মানিয়েছে প্রিয়তাকে। আলেক এসে কথা বলল অনুপমের সাথে, এক ফাঁকে বলল, ভাইরা ভাই, আজ তো আমরা ফ্যামিলি ফটো তুলব, তোমরাও আপাতত সিঙ্গেল অবস্থায় তুলো, বাচ্চা হয়ে গেলে এই সুযোগ মিস হয়ে যাবে। লজ্জা পেয়ে অনুপম ও প্রিয়তা মুখে কিছু বলল না, আরো কিছু আটা দিয়ে কল কেটে দিল। প্রিয়তা কিছুক্ষণ নীরবতা পালন করলো, তারপর মিনমিন করে বলল, আমার কিছু ছবি তুলে দিবে? অনুপম নিজের দিকে তাকালো, তার নিজেরই কেমন যেন লাগছে। এবার ঠোঁট কামড়ে অন্যদিকে তাকালো প্রিয়তা। অনুপম দেখলো ব্যাপারটা, বলল, এত হাসতে হবে না, আমি লুঙ্গি পাল্টিয়ে আসছি। ছাদে চল, ছবি তুলবো। এখানে খোলা আকাশের নিচে সুন্দর লাগবে। বলেই ঘরে গেল অনুপম। প্রিয়তা আয়নায় নিজেকে পরখ করলো, ঠিক আছে সবকিছু। পাশে তাকিয়ে দেখলো বিড়াল এখনো আছে। বিড়ালকে কোলে নিয়ে বলল, চল, আজ প্রথম ছাদে যাব আমি। এই কলেজ আর বাসা করতে করতে বাইরে যাওয়া হয় না, আমার সাথে তুইও চল। বলতে বলতে অনুপম আসলো। এবার যেন পারফেক্ট অনুপম এসেছে। নীল পাঞ্জাবি, কালো জিন্স, মাথা চুলগুলো স্পাইক করা আর চোখে চশমা। প্রিয়তা জিজ্ঞেস করলো,
ছবি তুলতে পারিস ঠিক মতো? প্রিয়তা বিড়ালকে কোলে নিয়েই বলল। কেন পারবো না? খুব ভালো পারি। চলো তুমি ছাদে, দেখবে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। অনুপম ক্যামেরা হাতে নিয়ে ছাদে গেল দুজনে। সাথে বিড়াল ছানাও ছিল। সাথে দুজন একজন মানুষ ছিল। সেই বিল্ডিং এর মানুষ জানে অনুপম বিয়ে করে বউ এনেছে, কিন্তু বউকে দেখেনি অনেকেই। ঢাকা শহরের লোকজন এমন, নিজের মতো থাকে, কেউ কারো খোঁজ খবর নেয় না অনুপমকে, তাই চিনে না কেউ। আবার প্রিয়তা, তবে মাঝে মাঝে প্রিয়তাকে দেখেছে তারা, কিন্তু অনুপমের বউ এটা জানতো না। যাতায়াতে যা দেখে, আজ এই দুজনকে একসাথে দেখে ও তারা। বর নীল রঙের পাঞ্জাবি, বউ রানী গোলাপি রঙের শাড়ি, দুজন পারফেক্ট সাজ দিয়েছে। প্রতিবেশী এক দম্পতি গেল তাদের সাথে কথা বলতে, তারাও নতুন এসেছে, পরিচিত হলো তারা। ভালো লাগলো দুই জোড়া দম্পতির। এরা গ্রাম থেকে আসা ফ্রি মাইন্ডের লোকজন। অবশেষে কথা শেষ করে ছবি তুলতে শুরু করলো। অনুপম প্রিয়তার ছবি তুলে দিচ্ছে, আর প্রিয়তা অনুপমের ছবি তুলে দিচ্ছে। এমন সময় অন্য দম্পতিরা তাদের এক করে ছবি তুলে দিল। বেশ দূরে দূরে ছিল তারা, ছবি ভালো আসছে না দেখে তারা বলল। অনুপম আগালো প্রিয়তার দিকে, কিছু ছবি তুললো, তারপর যে যার ঘরে চলে আসলো। বিড়ালটি চলে গেল তার নিজ মালিকের কাছে। ঘরে এসে প্রিয়তা তার ঘরে যাবে, এমন সময় অনুপম বলল। কাল মা বাবা আসবে। মায়ের তো ডিসেম্বরে ছুটি পড়ছে, এছাড়া স্কুলের ঝামেলা থাকে। তুই পারবি তো রান্নাবান্না করে সব কিছু ম্যানেজ করতে? প্রিয়তা বলল। ফুপু আম্মা হয় আমার, আমি পারবো না কেন? খুব ভালো পারবো, তুমি টেনশন নিও না। কিছুক্ষণ চুপ থেকে অনুপম বলল। কাল তোকে আমার ঘরে শিফট হতে হবে। মা বাবাকে এত তাড়াতাড়ি সব জানাতে যাই না। আশা করি বুঝতে পারছিস তুই? প্রিয়তা বুঝলো অনুপমের ব্যাপার। সে নিজেও তো মা বাবাকে কিছু বলেনি, এত তাড়াতাড়ি বলতেও চায় না। এই ভাই বোন মিলে না, আবার তাদের বিচ্ছেদের ঝামেলা করে, তাই বলল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু স্পেস রাখার ব্যবস্থা করো। অনুপম স্মিত হাসলো, বলল। হ্যাঁ, হয়ে যাবে ব্যবস্থা। বলে চলে গেল দুজন দুজনের ঘরে। রাতে খাবার খেয়ে যে যার মতো নিজের রুমে আসে। প্রিয়তা গল্পের বই নিয়ে বসে, গল্পপ্রেমী প্রিয়তা। আর অনুপম বসে ক্যামেরা নিয়ে ছবিগুলো এডিট করবে। এখন ছবিগুলো ভালোভাবে দেখছিল অনুপম। কিছু কিছু ঝাপসা এসেছে, আবার কিছু কিছু সুন্দর। এডিট করার ভিতর প্রিয়তার একটা ছবির চোখ আটকে যায় অনুপমের। জুম করে দেখলো ছবিতে প্রিয়তার চোখ গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে ফুটন্ত হাসি, আর কপালে কালো টিপ। ছবিটির দিকে একাধারে কিছুক্ষণ তাকিয়েছিল, যেন এক ঘোরের ভেতরে ছিল সে। হঠাৎ কিছু ভেবে ঘোর কাটলো তার। প্রিয়তার তার জীবনে আছে কিছুক্ষণের জন্য, এর ভেতরে এসব কি ভাবছে সে? বিড়বিড় করে অনুপম নিজেকেই নিজে বলতে লাগলো। মানব লালসা বড়ই অদ্ভুত। সুন্দরের প্রতীক হয়ে মানুষ রং বদলায়। এই যেমন আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, ওনার লেখা গল্পগুলো মন ছুঁয়ে যায়, কিন্তু জীবনে কি করলো? সন্তানসহ বউকে ত্যাগ। নিজের মেয়ের এক সিনিয়র বান্ধবীকে বিয়ে করেছিল। হুমায়ুন ফিরিদি তিনিও তো কম না, নারী আসক্তি নিয়ে কত কিছু লিখতেন, অথচ তিনিও তো বউ থুয়ে বান্ধবীর দিকে বেশি আসক্ত ছিল। কথা কতটুকু সত্য আজও জানা নেই। এবার আসা যাক প্রিন্স ডায়ানার দিকে। প্রিন্স ডায়ানা, সে কি না সেরা সুন্দরী, তার রূপের কাছে সব কিছুই হার মানে। তার বর কি ঠিক থেকেছে তার প্রতি? না, পারেনি। কিছু কিছু মেয়েরাও আছে এমন। আসলে বাস্তব জীবনে কেউই পারফেক্ট হিরো হিরোইন না, সবাই কাল্পনিক জগতে পবিত্র। জীবনে চলতে গেলে যত বাধা অতিক্রম করতে হয়, ততই যেন আসল রূপ বেরিয়ে আসে। একটি দম্পতির বিচ্ছেদ হলে এক দল বলবে মেয়েটি খারাপ, মানিয়ে নেয়নি। আরেক দল বলবে আরে ছেলেটা এক নারীতে টিকতে পারে না, ছেলেটির দোষ আছে এখানে। কিন্তু সম্পর্ক ধরতে তো স্বামী স্ত্রী কেউই পারছে না। আবার নারী নির্যাতনের কেউ সাহায্য করতে দু পা না এগিয়ে বরং পিছিয়ে যায় বলে মানিয়ে নেয়। কেউ কেউ আবার নারী নির্যাতন না করেও
ফেঁসে যায়। এটাই তো হচ্ছে সমাজ, ভেতরে চলে এক, বাহিরে দেখায় আরেক। বলে দীর্ঘশ্বাস ছাড়লো অনুপম। এডিটের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। প্রিয় তার গল্পের বই পড়তে পড়তে ডুব দেয় পুরনো স্মৃতিতে। রাজীবকে নিয়ে কত স্মৃতি তার, এগুলো কি ভোলা যায়? জীবনের প্রথম পুরুষ, ভালো হোক বা খারাপ, কখনো ভোলা যায় না তাকে। আর ভুলতে পারবে কিভাবে? কেউ কি তাকে ভুলে থাকার দায়িত্ব নিয়েছে? না, নেয়নি। একা একা এক ঘরে বাঁচতে গেলে তো অতীত তারা করবেই। গভীর রাতে অন্ধকার একাকিত্ব প্রেমিক পুরুষটি কল্পনায় আসবে। বালিশ ভিজিয়ে দিতে হয় তখন। কেউ কি আছে? সে শুকনো বালিশে ঘুম পাড়িয়ে দিবে? নেই তো। বিধাতা তার ভাগ্যে যাকে দিয়েছে তার মনে অন্যকে বাসা বেঁধেছে। সময় চেয়েছিল ঠিকই, কিন্তু বুঝতে পারেনি সময়ের দূরত্ব সম্পর্কে ফাটল ধরবে। এই বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের পর কোনো মুহূর্ত কি আছে যেখানে সম্পর্ক আগানোর বিন্দুমাত্র ব্যবস্থা নেই? মানুষ উপরে দেখে মন্তব্য দিবে, কিন্তু পাশে এসে মাথায় হাত বুলিয়ে কষ্টের মোচন করবে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল প্রিয়তা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছে প্রিয়তা। অনুপম বাজারে গেছে, বাবা মা আসবে কয়েক মাস পর, ভালো মন্দ খাওয়াতে হবে। বাবা মায়ের পছন্দের বাজার করে আনলো অনুপম। এসে প্রিয়তাকে বুঝিয়ে দিল কিভাবে কি করে রান্না করবে। সব শুনে প্রিয়তা বলল, ফুপু আম্মা ও ফুপু আব্বা তো আমারও নাকি? আমি জানি তারা কি খেতে ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি রান্না ঠিক মতো করবো। তুমি নাস্তা করে অফিসে যাও। অনুপম আর কথা বাড়লো না। প্রিয়তার দেওয়া নাস্তা খেয়ে অফিসে গেল। প্রয়োজনের বাইরে একটি কথাও তারা বলে না। অনুপম যাওয়ার পর রাহেলা কাজের বুয়া আসলো। প্রিয়তা অনুপম তাকে বুয়া বলেই ডাকে। এসে একটা মিষ্টি হাসি দিল। প্রিয়তা তাকে কাছে মিষ্টি দেখতে লাগে। অনুপম ও প্রিয়তা দেখলে মনে হয় একদম সিনেমার হিরো হিরোইন। মাঝে মাঝে প্রিয়তাকে এসেই বলেন তিনি। আজও বলল, জানো আফামনি, আজ আমি স্বপ্নে কি দেখছি? হাতে কাজ করতে করতে প্রিয়তা বলে। কি দেখছো বুবু? রাহেলাও রান্নাঘরের ভিতরে এসে প্রিয়তাকে সাহায্য করতে করতে বলে, আমি স্বপ্নে দেখছি তোমার আর ভাইজানের একটা ফুটফুটে মাইয়া হইব। বলেই হেসে দিল। থমকে যায় প্রিয়তার হাত। কি অদ্ভুত স্বপ্ন! তারা তো বিচ্ছেদ হবে, সেখানে এই স্বপ্ন কোনো মানে হয়? প্রিয়তার কোনো প্রতিক্রিয়া না করে বলল, কি যে বলো তুমি, ধুর। রাহেলা বিষয়টা লজ্জা ভেবে নিল, তাই বলল, আরে আফামনি, সত্য কইতাছি, গরিবের স্বপ্ন কিন্তু বৃথা যায় না। মজা করেই বলল কথাগুলো। প্রিয়তা কথা এড়াতে বলল, শোনো বুবু, আজ আমার ফুপু আম্মা ও ফুপু আব্বা আসবে। তুমি মশলাগুলো ভালো করে বেটে দিও, ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করো। ফুপু আম্মা কিন্তু প্রচুর সুচি পায়। প্রিয়তাকে খোঁচা দিয়ে রাহেলা বললে, একদম তোমার মতো, তোমার ভাগ্য ভালো, সাথে ভাইজানেরও। তুমি তোমার ফুপুর মতো শাশুড়ি পাইছো, আর ভাইজান ছোট থেকে তোমারে চিনে, এখন বউ হিসেবে পাইলো। চিন্তা কইরো না, আমি সব গুছিয়ে রাখবো। যা যা করতে হইব বইলা দিও, এই রাহেলা সুন্দরভাবে কাম কইরা দিব। স্মিত হাসে প্রিয়তা। বুবুর উপর ভরসা আছে তার। বেশি বকবক করলে মানুষ মন্দ না, মনোযোগ দিয়ে সব কাজ করে। প্রিয়তাকে সে ভালোবাসে। প্রিয়তা চুপচাপ থাকলেও তার চলাফেরা ও ব্যবহার মন ছুঁয়ে যায় সবার। এ যে রাহেলা তেমন হয়েছে। বিকেলের দিকে বাসায় ফিরে অনুপমের বাবা মা। ফুপুকে দেখে জড়িয়ে ধরে সে। ফুপু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে, একদম মায়ের মতো করে বলল, কি রে প্রিয়, নিজের যত্ন নিস না নাকি? এত শুকিয়ে গেছিস কেন? ফুপুর টেনশন দেখে একগাল হাসলো। পাশে তাকে ফুপাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ফুপু আব্বা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? মিস্টার অরুণ স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। না মা, অসুবিধা হয়নি, তবে তোমাদের জন্য ফল মিষ্টি কিনতে যে দোকানে দোকানে ঘুরতে হয়েছে, তাও যেন তোর ফুপু আম্মার কোনো কিছুতে মন ভরে না। এদিকে যে আমার পা অবশ হয়ে এলো, এদিকে যে আমার পা অবশ হলো, তার কোনো খোঁজ খবর নেই। মিসেস পুরবী এবার এতে এতে উঠলেন, বলতে লাগলেন, কতদিন পর আমার সন্তানদের দেখতে আসছি,
তুমি বুড়ো হয়ে গেছো বলে আমি ওদের জন্য সেরা খাবার না নিয়ে পচা খাবার নিব? কথা বাড়ালো না মিস্টার অরুণ। বইয়ের মুখের উপর কথা বাড়ালে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এ যেন বউ না, মিলিটারি। তফাৎ শুরু গুড়িয়ার মুখের বাণী, কিন্তু কাজ এক। দুটোই একাধারে বাঁচতে থাকে। প্রিয়তা মিটিমিটি হাসতে থাকে। ফুপা আব্বা যেন সব সময় মাথায় করে রাখে তার ফুপু আম্মাকে। এটা দেখে প্রিয়তার ভীষণ ভালো লাগে। অনুপম বাসায় এসেছে সন্ধ্যায়। অনুপমের অফিস বাসার পাশেই, যাতায়াতের সমস্যা হয় না। অফিসের কাছে বাসা নিয়েছে সে। বাসায় এসে বাবা মায়ের সাথে আড্ডা জমালো 4 জন। প্রিয়তা ঝালমুড়ির সাথে চাওয়া নিয়েছে। সবাই টিভিতে খবরের সাথে উপভোগ করছে। রাতের খাবার গরম করে উঠল প্রিয়তা। এটা দেখে মিসেস পুরবি বললেন, কোথায় যাচ্ছিস? প্রিয়তার ফুপু আম্মার দিকে তাকিয়ে বলল, রাত হয়ে যাচ্ছে, খাবারগুলো গরম করে দিতে যাচ্ছি। সোফা থেকে উঠতে উঠতে মিসেস পুরবি বললেন, দাঁড়া, আমিও যাই তোর সাথে। এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা আসো ফুপু আম্মা। বলে রান্নাঘরে আসলো প্রিয়তা। রাতের খাবার সবাই একসাথেই করলো। তারপর প্রিয়তা বাসনগুলো গুছিয়ে রাখলো। মিসেস পুরবি টেবিলে গোছালেন। সব কাজ শেষ করে নিজ নিজ ঘরে চলে গেলেন। অনুপম ও প্রিয়তা একসাথে ঘরে ঢুকলো। অফিস থেকে আসা ধরে টিভির ঘরে ছিল। এসে ঘর দেখে অবাক, সাথে সাথে বলল, এটা কার ঘর? কপাল কুঁচকে গেল প্রিয়তার। বলল, কেন, আমাদের ঘর। ফুপু আম্মারা এসেছে বলে তুমি তো বললে আমাকে এই ঘরে শিফট হতে। অনুপম প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এটা আমাদের ঘর? দেখতে তো মনে হচ্ছে তোর একার ঘর। এতগুলো বই কেন? আমি বই পড়তে ভালোবাসি। কেন, জানো না তুমি? হ্যাঁ জানি, তুই গল্পের বইয়ে পোকা, কিন্তু ঘরটাকে দুজনের ঘরের মতো বানাতে পারতি। নিজের একা ঘর বানালি। অনুপম আলমারির থেকে কম্বল ও কিছু কাঁথা বের করলো। এগুলো নিচে পাততে পাততে বলল, তুই খাটে ঘুমা, আমি নিচে ঘুমাচ্ছি। অনেকগুলো লেপ আর কম্বল আছে, অসুবিধা হবে না। অনুপমের থেকে জিনিসপত্র নিয়ে প্রিয়তা বলল, আমি নিচে ঘুমাচ্ছি, তুমি সকালে অফিসে যাবে। ঝামেলা অনেক তোমার, আমি ম্যানেজ করতে পারবো। এছাড়া গ্রামের বাড়িতে আমি এভাবে থেকেছি, অনেক অভ্যাস আছে। তাই দাও, আমি ঘুমোই নিচে। অনুপম না করলো না আর প্রিয়তার সাহায্য করলো। অনুপম ঘরের অনেক জিনিসই প্রিয়তা চেনে না। চিনবে বা কি করে? থেকেছে নাকি সে? অনুপম সবকিছু বলে দিল কোথায় কি আছে, না হলে মায়ের সামনে বিপাকে পড়তে হবে। রাতে সব ঠিক করে অনুপম বিছানা উঠলো। নিচে তাকিয়ে দেখলো প্রিয়তা বই নিয়ে বসেছে। বই পড়তে অনুপমও খুব ভালোবাসে। তাই প্রিয়তাকে বলল, আমাকেও একটু বই দে, আমিও গল্প পড়ে ঘুমোই। প্রিয়তা মিটমিটিয়ে হাসলো। একটু আগে তাকে বই পড়ার সম্বোধন করলো, আর এখন সে নিজেই বই খুঁজছে। প্রিয়তার বইগুলো থেকে একটি বই দিল অনুপমকে। দুজনে বই পড়ে লাইট জ্বালিয়ে ঘুমালো। প্রিয়তা অন্ধকারে ভয় পায়, তাই লাইট জ্বালিয়ে রেখেছে। 2টা বড় কম্বল নিচে পেরে লেপ জড়িয়ে ঘুমিয়ে আছে প্রিয়তা। তাই তার অসুবিধা হচ্ছে না। অনুপম শীতে কম লাগে, প্রায় সময় সে এসি চালিয়ে রাখে, তাই অনুপমের তেমন অসুবিধা নেই। সকালে উঠে প্রিয়তা নামাজ পড়ে নাস্তা তৈরি করে। মিস্টার অরুণ এসে অনুপমাকে ডেকে নিয়ে গেলেন মসজিদে। নামাজ পড়ে রান্না করে এগিয়ে আসেন মিসেস পুরবি। প্রিয়তার নাস্তা বানাতে দেখে বলেন, আমার ছেলেকে মজার মজার নাস্তা বানিয়ে দেওয়া হয় ঠিক মতো, তাই না? প্রিয়তা স্মিত হাসে। রান্নায় পারদর্শী সে, মায়ের থেকে সব রান্না শিখে নিয়েছে। অনুপম ও মিস্টার অরুণ বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করছে, তারপর বাসায় আসে। বাসায় আসতে প্রিয়তা গরম গরম আদা চা দেয় তাদের। অনুপম ভালো লাগে, শীতের সকালে চায়ের মজাই আলাদা। চা পান করতে করতে মিস্টার অরুণ বলেন, শোনো আব্বাজান, আমরা কিছুদিন ঘুরবো, তারপর তোমাদের সাথে করে নিয়ে যাব বাসায়। এমনিতেও সামনের মাসে ইলেকশন, তোমরা গ্রামে থাকবা আর তোমাদের বিবাহ বার্ষিকী আমাদের বাসায় অনুষ্ঠান করব। বিয়ে দিলাম কিন্তু ঘরে বউ উঠাইনি, ব্যাপারটা কেমন জানি দেখায়। কথাগুলো শুনে অনুপম ও প্রিয়তা একে অপরের দিকে তাকায়। কোথায় তারা বিচ্ছেদ চায় আর কোথায় পরিবার তাদের মিলন চায়? কি হবে তাদের এই সম্পর্কের সমাপ্তি? কি ভালোবাসাহীন সম্পর্ক, কি আদৌ আসল সম্পর্ক? কথার উত্তর না দিয়ে চুপ থাকে দুজন। শুধু লোক দেখানো মুখ হাসি ঝুলিয়ে রাখে মুখে।
পূরবী বেগম বুঝতে পারেন এদের অবস্থা। এদের মধ্যে দূরত্ব কাল থেকে সে দেখেছে। প্রিয়তা একজনকে ভালোবাসতো, এত তাড়াতাড়ি কি ভুলতে পেরেছে? না, পারেনি। মেয়েদের মন মেয়েরাই বোঝে। এখানে তো প্রিয়তা তার এক কলিজার টুকরা, তাই ভাইয়ের ছোট কন্যা তার মতোই হয়েছে। মনে মনে কিছু একটা ভেবে মন স্থির করেন মিসেস পূরবী। সকালে খাবার খেয়ে দুপুরের জন্য খাবার নিয়ে অফিসে গেল অনুপম। প্রিয়তা এখন শ্বশুর শাশুড়ির সাথে। বাসায় আসলো রাহেলা বুবু, এসে কাজ করছে, পাশাপাশি অনেক গল্প। পূরবী বেগমও চুপ করে শুনছে। কথার ভিতরে রাহেলা বুবু বললেন, আমি এখন বুঝেছি আপামনি এত চুপচাপ কেন। আসলে ফুপুর ধারা পাইছে। আপনি যেমন শান্ত আবার ভালো, আপামনিও তেমন আপনার মতো হইছে। বলেই হেসে দিলেন। হালকা হাসলো মিসেস পূরবী, বলল, তোমার আফার জীবনও আমার জীবনের সাথে মিলে গেছে কোনো কোনো না কোনোভাবে, বলেই স্মিত হাসলো। রাহালা বুবু বুঝলো না তেমন। প্রিয়তা পাশে ছিল। সে তার মায়ের থেকে শুনেছে তার ফুপু আম্মার একটা অতীত আছে। বুঝতে পারলো প্রিয়তার ফুপু আম্মা কেন বলেছে এই কথা। কষ্ট পেল প্রিয়তা মনে মনে। যত যাই হোক, আপাতত কাউকে কষ্ট দেওয়া যাবে না। অনুপমের সাথে বিচ্ছেদ হলেও এই সম্পর্কগুলো মজবুত রাখতে হবে। বাবা তার বোনকে দূরে রাখেনি, সে কিভাবে এক বিচ্ছেদের দ্বারা আরেক সম্পর্কে দূরত্ব করবে? মিসেস পূরবীকে জড়িয়ে ধরল প্রিয়তা। আশেপাশে তাকিয়ে দেখলো ফুপু আম্মা আছে কিনা। ওই লোকটির বয়স অনেক, শুনে ফেলে সমস্যা আছে। না, ফুপা আব্বা নেই সেখানে। হাফসালো প্রিয়তা। রান্নাঘরে আড়ালে দাঁড়িয়ে শেষ কথাটি শুনতে পায় মিস্টার অরুণ। দাঁড়ায় না সেখানে, সেও গিয়েছিল আড্ডা দিতে, কিন্তু স্ত্রীর মুখে এমন এক বাক্য শুনে ঘরে ফিরে আসে। স্ত্রীর মনের জায়গা করে নিতে পারেনি তিনি। ভেবে চোখ থেকে পানি পড়ল তার। পুরুষ মানুষ কাঁদলে মানায় না, কিন্তু পুরুষ মানুষ কি মানুষ না? কেন কাঁদবে না সে? আড়ালে হোক, কান্না তো সবারই করা উচিত। রান্নাবান্না শেষ করে দুপুরে খেয়ে নিল সবাই। মিসেস পারভিন কথায় প্রিয়তা কল করে অনুপমকে। অনুপম কল রিসিভ করে বলল, হ্যালো। দুপুরে খেয়েছো তুমি? হালকা ইতস্তত করে বলল প্রিয়তা। গিন্নি গিন্নি লাগলো অনুপমের কাছে। বুঝতে পারলো মা বাবার জন্য জিজ্ঞেস করা। বলল, হ্যাঁ, মাত্র খেয়েছি। তোরা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। রাতে কি খাবে? বাবা আর আমি দুজনে ঝাল ঝাল শুটকি ভর্তা আর চিতই পিঠা ভালোবাসি। সব কিছু কেনা আছে, বানাতে পারবি? খুব ভালো পারবো। গ্রামের মেয়ে আমি, শহরে এসেছি বলে কি ঐতিহ্য ভুলবো নাকি? তাড়াতাড়ি চলে আসো, আমি পিঠা আর শুটকি ভর্তা করছি। বলে কল কেটে দিল। পাশে দাঁড়িয়ে ছিল মিসেস পূরবী। বুঝলো ছেলে তার বাবার ভালোবাসার খাবার বানাতে চায়। মিসেস পূরবী বলল, শোন না, ভর্তা আমি বানাবো। উনি আমার হাতের ভর্তা খুব ভালোবাসে। তুই পিঠা বানা, দুই মা মেয়ে মিলে রান্না করব। প্রিয়তা হাসলো। প্রিয়তা জানে ফুপু আম্মা তার ফুপা আব্বার মায়াজালে ফেসে গেছে। ভালোবেসে তার ফুপু আব্বাকে, কিন্তু মুখ ফুটে বলে না। প্রিয়তাও মিসেস পূরবী মিলে সন্ধ্যার পিঠে বানায়। অনুপম এসেছে অফিস থেকে, এসে ফ্রেশ হয়ে বাবার সাথে বসেছে। আড্ডা দিচ্ছে সবাই। রাতে পিঠে খেয়ে সবাই ঘরে চলে আসে। অনুপম বেলকনিতে এসেছে সিগারেট ধরাতে। প্রিয়তা বই পড়ছে। অনুপমের সিগারেট নেওয়াতে বিরক্ত প্রিয়তা, কিন্তু অনুপমের কিছু বলছে না। অনুপম সিগারেট খাওয়া শেষ করে ঘরে আসে। প্রিয়তাও অনুপম মিলে বিছানা রেডি করে। ঘুমাবে এখন তারা। কেউ কোনো কথা বলে না, চুপচাপ ঘুমিয়ে যায়। সকালে সবাই ঘুম থেকে উঠে সালাত আদায় করে। অনুপম ও মিস্টার অরুণ মসজিদে যায়। নামাজ পড়ে হাঁটাহাঁটি করে একটু। হাঁটাহাঁটি এক পর্যায়ে তারা এক জায়গায় বসে। কিছুক্ষণ নীরব থেকে মিস্টার অরুণ বলতে থাকে, আমি তোমার মায়ের ভালোবাসার পুরুষ ছিলাম না। বাবার কথা শুনে অবাক হয় অনুপম। কিছু না বলে শুধু বাবার দিকে তাকিয়ে থাকে। মিস্টার অরুণ পুনরায় বলতে থাকে, তোমার মায়ের আরেকজন ভালোবাসার পুরুষ ছিল। ভেবো না সে তোমার মাকে ছেড়ে দিয়েছিল, এমন কিছুই না। তোমার মাও তাকে ছাড়েনি, ভাগ্য তাদের আলাদা করেছিল। তবে আমাদের সবার একটু সচেতন হওয়ার দরকার ছিল। শুনতে চাও আমাদের বিয়ের কাহিনী? অনুপম বাবার দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। মিস্টার অরুণ স্মিত হাসলো। এই হাসির কোনো সুখ নেই, আছে শুধু হাহাকার। স্বামীর দিকে সুদৃষ্টিকে তাকিয়ে বলতে থাকেন,
আমি তোমার নানা বাড়ির পাশের বাড়িতেই থাকতাম। গ্রামে আমাদের সব কিছু। তোমার নানু ভাই আর দাদু ভাই দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। একসাথে পাশাপাশি জমির মালিক। দুজনে মিলে একসাথে ব্যবসা করতেন। তাদের সম্পর্ক যেন মজবুত। আমি পড়াশোনার জন্য ঢাকায় চলে আসি। বাবার কথা রাখতে এখানে পড়াশোনা করে ডক্টরিতে চান্স পাই। পশু পাখি ভালোবাসি আমি। গ্রামে কত শত পশু পাখির রোগ হয়ে মারা যেত। মানুষের রোগ দেখার জন্য ডক্টরের অভাব নেই, কিন্তু পশু পাখির জন্য অভাব আছে। তাই আমার ইচ্ছাকে সম্মান দেওয়ায় তোমার দাদু। ভাগ্যক্রমে আমাদের গ্রামেই এ সুযোগ পাই। এইটুকু বলে থামলো, সাথে করে আনা পানির বোতল থেকে পানি পান করে বলতে শুরু করলেন। তোমার মায়ের প্রণয় ছিল তার ক্লাসের এক বন্ধুর সাথে। তারা ছিল মধ্যবিত্ত। তোমার মায়ের ওই বন্ধুর নাম ছিল সায়ন। দেখতে সুদর্শন, ভদ্র ও চুপচাপ ছিল। ওই সময় ফোন ছিল না চিঠি আদান প্রদান করে ওরা প্রেম নিবেদন করত। সায়নের খুব ইচ্ছা বিলেত পড়াশোনা করার। ব্যারিস্টার হওয়ার শখ ছিল তার। বাবা মাকে বলে জমি বিক্রি করে চলে যায় বিলেত। তোমার মাও যেতে সম্মতি দেয়। যখন বিলেতে যায় ওই সময় তোমার মা ও সায়ন আইএ পাশ করে। বিলেতে যাওয়ার পর তাদের কথা হতো না আর। চিঠি দেওয়ার ব্যবস্থা তেমন জানতো না কেউ। সায়ন বিলেতে যায় তার এক সিনিয়র ভাইয়ের সাথে, যার ওখানে পড়াশোনা শেষ করতে 1 বছর বাকি। সে পড়াশোনা শেষ করে চলে আসে বিলেতে। ততদিনে আমাদের গ্রামে মোবাইল আসে, কিন্তু তার দোকানে যেয়ে কথা বলতে হয়। দেখতে দেখতে তোমার মায়ের পড়াশোনা শেষ। সায়নের আসার কথা এতদিনে, কিন্তু সে আসেনি। সায়নের সিনিয়র ভাই একদিন খবর দিল, যেদিন সায়ন আসার কথা ওই দিন একটা বিমানে হামলা হয়। ওখানে অনেকজনকে খুন করা হয়। ভয়ে কাঁপতে থাকে তোমার মা। ঢাকায় আসবে বলে কান্নাকাটি করে। নিয়ে আসা হয় তাকে। ঢাকার বিমানবন্দরে আনার পর শুনতে পারি ভেঙে পড়ে তোমার মা। ওখান থেকে বাসায় আনা হয় ওকে। পাগলের মতো আচরণ করতে থাকে। তখনকার প্রেম ছিল একদম খাঁটি প্রেম, যা এখন আর হয় না। তারপর কোনো রকমে সুস্থ করিয়ে তোমার মাকে পড়াশোনা শেষ করানো হয়। তোমার নানু খুব চিন্তা করতেন, মেয়ের বয়স বাড়ছে, কে বিয়ে করবে। তখন আমার বাবা প্রস্তাব দিল আমার সাথে তোমার মাকে বিয়ে দিবে। বিয়ে হলো কোনো বাধা বিপত্তি ছাড়া। তোমার মা কিছু বলেনি। বিয়ের পর আমাদের সংসার স্বাভাবিক ছিল না। তোমার মা রোবটের মতো থাকতো। আমার দিকে ফিরেও তাকাতো না। তাকাবে কি, সে তো ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, নিজের যত্ন নিত না। এক সময় পলাশ ভাই তার স্কুলে চাকরি দেন। ও বাচ্চাদের সাথে মিশে স্বাভাবিক হয়। আমার সাথেও স্বাভাবিক হয়, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি আমাদের। এগুলো ঘটে বিয়ের 2 মাসের মধ্যে। আমাদের বিয়ে ঠিক 2 মাস পরে গ্রামে আসে সায়ন। এসে দেখা করে আমাদের সাথে। সবাই মিলে এক হয়। আমরা কথা বলি। জানতে পারি ও এখানে একটি কোর্সের জন্য থেকে যায়। কোর্স করার ভিতরে অনেকবার দোকানে কল দিত, কিন্তু নম্বর বন্ধ, কারণ ওই দোকানের ফোনটা নষ্ট হয়ে যায়। আমি দেখেছি ওই দিন তোমার মায়ের হাহাকার, কান্না করতে থাকে খুব। আমার তখন মনে হয় এই সংসার করার কোনো মানে নেই। সেখানে নিজেকে তৃতীয় ব্যক্তি মনে হয়। আমি তোমার মাকে ছেড়ে দিব বলে চিন্তা করি। কিন্তু ওই দিন তোমার মা প্রথম আমার কাছে কিছু চাইলো। আমার কাছে এসে বলল। আমাকে একটি বাচ্চা দিতে পারবেন? আমি অবাক নয়নে তাকিয়ে থাকি তার দিকে। ও আবার বলতে থাকে, আমি আপনার কাছে এই প্রথম কিছু চাইলাম, না করবেন না আশা করি। আমি সম্পর্ক ভাঙতে পারবো না, এত বড় পাপ আমার দ্বারা হবে না। আমি খুশি মনে মেনে নেই তোমার মাকে। আমাদের মাঝে তুমি এলে। তার ঠিক কয়েক মাস পর তোমার মা তোমাকে মানুষ করা নিয়ে আমাদের সাথে অনেক ব্যস্ত হয়ে পড়ে। আস্তে আস্তে ভুলে যায় সব, কিন্তু আদৌ কি ভুলে থাকা যায়? যায় না। তোমার মা পারেনি বলতে। অভিনয় করেছে ভুলে থাকার, তবে আমাকে কিন্তু বুঝতে দেয়নি। আমাকে দুষ্টু মিষ্টি বকা দেয়, আমার যত্ন নেয়, আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে। সংসারের মায়াজালে আবদ্ধ রাখছে শুধু নিজেকে। একাধারে বলতে থাকেন কথাগুলো। বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ে মিস্টার অরুণের। বাবার চোখের পানি দেখে খারাপ লাগে অনুপমের। কিছু বলতে পারে না, কি বলবে জানা নেই তার। মিস্টার অরুণ দেখলো তার ছেলে তাকে দেখে কষ্ট পাচ্ছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বললেন। এগুলো তোমাকে কেন বলছি জানো? অনুপম নাবোধক মাথা নাড়ালো। মিস্টার অরুণ ঠোঁটে প্রসারিত করলেন, আবার বললেন। আমার বাবা ছেলে একই ভাগ্য নিয়ে হয়েছি। বউয়ের ভালোবাসা না পেয়ে বরং সংসার করছি। আমি জানি তোমার আর প্রিয়তার মধ্যে কোনো সম্পর্ক ভালো না, দেখলেই বোঝা যায়। কি বলো তো,
সম্পর্কের ভিতর তৃতীয় ব্যক্তি না থাকলেও তার একটা বৈশিষ্ট্য থাকে, সে কোনো এক জায়গায় থেকে যায়। তৃতীয় ব্যক্তির মূল্য থাকে না। যদি থাকতো তাহলে আমার আর পূরবীর এতদিন টিকে থাকতাম না। প্রিয়তা শোকে আছে, ওর দুঃখ তোমাকে মোচন করতে হবে। ওকে একা একা বিরহ থেকে বাহির করা যাবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলি। বাবার কথার মানে বুঝলো অনুপম। আসলেই তো, তার বাবা ঠিক কথা বলেছে। সংসার মানে তো স্বামী স্ত্রী, কিন্তু তিন কবুল বলে পবিত্র সম্পর্ক। প্রিয়তা না হয় আবেগে ইগনোর এসেছে, তার কি উচিত ছিল না প্রিয়তার বাধা দেওয়া? দেয়নি তো বাধা, থেকেছে আলাদা করে। কিন্তু কখন জ্বর এসেছে বা কষ্ট পাচ্ছে এগুলো তো খোঁজ সে রাখেনি। প্রিয়তা এখন তার বউ, বউয়ের মর্যাদা দেওয়া উচিত তাকে। অন্যদিকে সোফায় বসে চা পান করছে প্রিয়তা ও মিসেস পুরবী। মিসেস পুরবী চা হাতে নিয়ে বলতে লাগলেন, জানিস প্রিয়, সংসারের মায়াজালে কখন যে আমি অনুপমের বাবাকে ভালোবেসেছি নিজেই জানি না। লোকে বলে জীবনে একজন কাউকে মন থেকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না। এটা পুরোই মিথ্যা রে। কিভাবে ভালোবাসা যায় না বল? এই যে আমি এখনো অরুণের কথা চিন্তা করি, লোকটা বাইরে গেছে, তার হার্টের সমস্যা আছে, হঠাৎ করেই বুকে ব্যথা ওঠে, বেশি হাঁটা উচিত না, কিন্তু সে হাঁটবে। জানিস আমার মনের ভিতর কিরকম তোলপাল যাচ্ছে। আমি শুধু প্রকাশ করতে অধম। কি করব বল, লজ্জা পাই যে। শুরু থেকে যে দূরত্ব ছিল তার মোচন করতে লজ্জা লাগে, তাই রাগ দেখিয়ে সেবা করি। লোকটা বুঝতে পারে না এই ভালোবাসা। বলে দীর্ঘশ্বাস নেয় পুরবী। প্রিয়তা জানে তার ফুপু আম্মা যত সুখ দুঃখ তাকেই বলে, কাউকে বলতে পারে না। প্রিয়তা একমাত্র যাকে মনের কথা বলতে তার 2 সেকেন্ডও সময় লাগে না। মিসেস পুরবী কিছুক্ষণ থেমে আবার বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আসল সম্পর্ক। এই সম্পর্ক উপরওয়ালার থেকে ঠিক করা। যে বিনা কারণে এই সম্পর্কে ছেদ ঘটাবে সে তার শাস্তি পাবে। আমাদের সবার জীবন কঠিন, অনেকের জীবনে হয়তো তৃতীয় ব্যক্তি থাকে না, কিন্তু তারপরও তারা সুখে থাকে না। স্বামী খারাপ বা শাশুড়ি খারাপ, তারপরও সংসার করতে হয়। আমি বলবো না যে সংসার মানে মুখ বুঝে সব সহ্য করা, অবশ্যই তা নয়। আমার কাছে মনে হয় ভুল বুঝাবুঝি বা কঠিন পরিস্থিতি যাই হোক, একবার ভালোভাবে চেষ্টা করতে হয়, দ্বিতীয়বার কঠিন হয়ে দেখতে হয়। যদি কাজ না হয় আলাদা হয়ে যাওয়ার কথা ভাবা যাবে। আমি যখন অরুণের কাছে প্রথম সন্তান চাই, ও কিন্তু আমাকে দূর করে দেয়নি, বরং দিয়েছে আমার অনুপমকে। আমিও ভালোবেসেছি আমার সন্তানের বাবাকে। তার কথা বলা, দুষ্টুমি করা, আমাকে ভয় পাওয়া, এগুলো যেন আমার এক অন্য ভালোবাসা। কিছু কিছু ইসলামিক ভিডিও দেখবি, এই স্বামী স্ত্রীর সম্পর্কে বিষয় সম্পর্কে ধারণা পাবি, তাহলে দেখবি তুইও আমার মতো তোর বরকে ভালোবেসেছিস। প্রিয়তা তাকালো ফুপু আম্মার দিকে। ভালোবাসা পরিবর্তন হয়ে যায়, একজনের ভালোবাসার পরও একজনকে ভালোবাসা যায়, হয়তো যায়। আমরা তো আমাদের বাবা ও মাকে দুজনকেই ভালোবাসি, কই তাদের একজনকে একতরফা ভাবে দেখি না। জন্ম, বিয়ে, মৃত্যু এগুলো তো ওপরওয়ালা ঠিক করা সম্পর্ক। ইগোকে বাড়িয়ে উল্টো সম্পর্কে নষ্ট করা বোকামি। সে ঘরের বউ, তাকে উল্টো তৃতীয় ব্যক্তিকে উপড়ে ফেলা উচিত, তা না করে সে নিজেই তৃতীয় ব্যক্তির ওয়েলকাম করছে। অনুপমের ইচ্ছে কি তাও শোনেনি। অনুপম ও মিস্টার অরুণ বাসায় ফিরলেন। অনুপম গোসল করে নাস্তা করতে বসলেন, সাথে প্রিয়তা ও অনুপমের বাবা মা বসেছেন, সবাই মিলে নাস্তা করে। অনুপম অফিসে যাওয়ার সময় প্রিয়তা বলে, আজ থেকে দুপুরের খাবার বাসায় এসে খেও, অফিস তো কাছে, 1.5 ঘন্টার ছুটি পাও। অবাক হলো অনুপম, তারপর বলল, আচ্ছা ঠিক আছে। হাত কসলাতে কসলাতে প্রিয়তা জিজ্ঞেস করলো, দুপুরে কি খাবে? মা বাবা যা খেতে চায় তাই রান্না কর। আচ্ছা ঠিক আছে। বলি অন্যদিকে প্রিয়তা ফিরবে, ঠিক তখনই অনুপম জিজ্ঞেস করলো। তোর কিছু লাগবে? প্রিয়তা নাবোধক মাথা দুলিয়ে বলে, আপাতত না, তবে গ্রামে যাওয়ার আগে লাগবে। আচ্ছা লিস্ট করে রাখছি, একসাথে কেনাকাটা করব, তোকে একা যেতে হবে না। অবাক হয় প্রিয়তা। আজ তো মনে মনে ভেবেছিল সে নিজেকে পরিবর্তন করবে, অনুপম পরিবর্তন হবে এটা ভাবেনি। প্রিয়তা চেষ্টা করবে সম্পর্ক ধরে রাখার, এটা প্রিয়তা মনে মনে স্থির করে রেখেছে। অনুপম অফিসে চলে গেল।
হেঁটে যায় আশা করে। যাওয়ার সময় ভেবেছে কিভাবে এই অস্বস্তি দূর করবে। প্রিয়তাকে বোর মর্যাদা দিতে হবে। রুহিকে সব বলবে অনুপম। রুহি তো তার জন্য অপেক্ষা করছে। কমিটমেন্ট তো সে রুহিকে দিয়েছে, তাই রুহিকে সব বলে তাদের বিচ্ছেদ দরকার। হালকা খারাপ লাগছে অনুপমের, কিন্তু এটা তার নিয়তিকে উপেক্ষা করা যায় না। প্রিয়তা আজ মনোযোগ দিয়ে হাঁসের গোশত রান্না করেছে। অনুপম খেতে ভালোবাসে। প্রিয়তার ভালো লাগে না হাঁসের গোশত, কিন্তু অনুপম নারকেল দিয়ে হাঁসের গোশত খুব ভালোবাসে। বড় এক রাজাহাঁস গ্রাম থেকে এনেছে অনুপমের বাবা মা। দুপুরে রান্না করে রেখেছে, রাতে সিটে রুটি বানাবে। শীতকালের জয়েন্ট পরিবার মানে বিভিন্ন খাবারের চল, তাও আবার যদি হয় গ্রাম্য মন মানসিকতা। মিসেস পুরবী খুশি হয়েছে খুব। তার প্রিয়তাকে একবার কিছু বুঝিয়ে দিলে আর কিছুই লাগে না, নিজের বুদ্ধিতে চলে সে। এই যে বরকে মেনে নিয়েছে, এখন বরের মন জুগিয়ে চলবে। রাহেলা বুবু নারকেল কুড়িয়ে দিল, প্রিয়তার দিকে তাকিয়ে দেখলো। আজ প্রিয়তার মন ফুরফুরে, জিজ্ঞেস করলো, আফা, আপনার মনটা আজ এত ভালো কেন? মাংস কষাতে কষাতে প্রিয়তা বলল, ফুপু আম্মা মানেই আমার মন ফুরফুরে, তবে রান্নার জন্য এক্সাইটেড আছি। আজ প্রথম হাঁসের গোশত রান্না করব, তোর ভাইজান খাবে। শুধু ভাইজান খাইব? কেন? তোমার তো শ্বশুর শাশুড়ি আছে, ওনাদের দিবে না? রাহেলা বুবুর কথায় লজ্জা পায় প্রিয়তা। মিসেস পূর্বে বুঝতে পারেন, তিনি প্রিয়তার কাঁধে হাত দিয়ে বলে, মেয়েরা রান্না করে সবার জন্য, ভালোবেসে খাওয়ায় সবাইকে, কিন্তু মনের ভিতর খচখচ করে একজনের জন্য। তার কাছে কেমন লাগবে, সে কি ভালোবেসে খাবে কিনা, এমনটা প্রথম দিকে হয়। স্মিত হাসি প্রিয়তা রান্নাঘরে ঢুকলো। মিস্টার অরুণ বললেন, তুমি বুঝি প্রথম প্রথম রান্নার সময় আমার জন্য এভাবে ভাবতে? তোমার জন্য ভাবতে আমার বয়েই গেছে। বুড়ো বয়সে বৌমার সামনে আদিক্ষেতা বলেই সরে গেলেন। প্রিয়তা মিটিমিটি হাসে। রাহেলা একটু জোরেই হাসে। এদের এই দুষ্টি মিষ্টি যুদ্ধ ভালো লাগে। ঢাকা শহরের অন্য অন্য বাড়ির কাজ করে রাহেলা, দেখেছে তাদেরকে ভালো করে। ওরা মুখে মধু অন্তরে বিষ ঢেলে রাখে। এদের এক একদের সাদামাটা ভালোই লাগে তার কাছে। দুপুরে বাসায় এসেছে অনুপম। নামাজ পড়েই আসে সে। প্রিয়তা নামাজ পড়ে উঠল মাত্র, উঠে দেখে অনুপম এসেছে। হালকা হাসি দিল দুজনে। তারপর প্রিয়তা বলল, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি। অনুপম হাত ঘড়ি খুলতে খুলতে বলল, ঠিক আছে, মা বাবাকে ডেকে আন, আমি আসতেছি। আচ্ছা। বলে চলে গেল প্রিয়তা। দুপুরে সবাই একসাথে খাচ্ছে। হাঁসের গোশত দেখে অনুপম খুব খুশি হয়, সাথে সাথে মাকে জড়িয়ে বলে, কতদিন পর তোমার হাতের হাঁসের গোশ রান্না খাবো, মুখে পানি এসে গেছে। মিসেস পূরবী প্রিয়তার দিকে তাকিয়ে বলে, আজকের রান্না আমি না, তোমার বউ করেছে আব্বাজান। অনুপম তাকালো প্রিয়তার দিকে। বউ কথাটা যেন আজ নবীন লাগছে তাদের কাছে। অবশ্যই সংসার পূর্ণ হলেও এক হতে যাচ্ছে নতুন ভাবে। প্রিয়তা সবার প্লেটে ভাত দিল, গোশত ছাড়াও কিছু সবজি রান্না করেছে। সবাই মজা করে খেলো। অনুপমের প্রথমে গোশত দেওয়া হয়। সে প্রথমে গালে নিতেই প্রিয়তা জিজ্ঞেস করে, কেমন হয়েছে? অনুপম প্রিয়তার দিকে তাকিয়ে বলে, অনেক ভালো, একটু ছিটরুটি হলে আরও ভালো লাগতো। মিসেস পূরবী বলেন, ওটা রাতে করবে। গোশ রান্না করতে যে ঝামেলা, তাই আমি বলেছি রাতে ছিট রুটি হবে। খুব খুশি হয় অনুপম। সাথে সাথে বেশি খুশি হয় তাকে কিছু বলা লাগছে না, এমনিতেই প্রিয়তা তার সাথে ফ্রি হচ্ছে। এদিকে প্রিয়তার ক্ষেত্রেও তাই, অনুপম তার সাথে ফ্রি হচ্ছে। এটাই যেন তার ভালো লাগা। খাওয়া দাওয়া করে অফিসে চলে যায় অনুপম। প্রিয়তা দুপুরে ঘুম দেয়। সন্ধ্যার কাজ শেষ করে বাড়ি ফিরে অনুপম এসে দেখে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসে। রান্নাঘরে উকি দেয়, দেখে প্রিয়তা রান্নার কাজ করছে। বাবা মা বাইরে গেছে তাদের এক কলিগের বাসায়। অনুপম রান্নাঘরে আসে, প্রিয়তার দিকে তাকিয়ে বলে, কোনো সাহায্য লাগবে? প্রিয়তা আটা মাখতে মাখতে বলে, হয়ে গেছে আমার, সাহায্য লাগবে না, তুমি এখানে বসো, প্রথম রুটি খেয়ে দেখো কেমন হয়। অনুপম পাশেই বসে ফোনে কান চালিয়ে দেয়। রোমান্টিক গান বাজছে ফোনে। গানের কথাগুলো মনে মনে লজ্জা পায় প্রিয়তা। অনুপম এত কিছু বুঝে ওঠে না।
প্রিয়তা বানানো প্রথম রুটি চুলা থেকে নামানোর সাথে সাথে অনুপম নিতে চায়। গরম রুটি ধরতেই ছেঁকা লাগে অনুপমের, সাথে সাথেই বলে। আউচ! প্রিয়তা তাকায় অনুপমের দিকে, বুঝতে পারেনি সামান্য ছেঁকা লেগেছে, ভেবেছে কিছু একটা বাড়ি খেয়ে ব্যথা পেয়েছে। সাথে সাথে অনুপমের হাত নিজের কাছে আনলো, জিজ্ঞেস করে। কি হয়েছে, খুব লেগেছে? অনুপম তাকালো প্রিয়তার দিকে। মেয়েটা তার জন্য কিছুটা হলেও ভাবে, তাহলে সে ভুল কিছু করছে না, ঠিকই আছে তার সিদ্ধান্ত। উত্তর না পেয়ে ভুরু কুঁচকে তাকায় প্রিয়তা, বলে। কি হয়েছে বলো। হুঁশ ফিরো অনুপমের, বলে। তেমন কিছুটা, রুটি নিতে যে ছ্যাক লাগে সামান্য। বিরক্ত হয়ে এবার প্রিয়তা হাত ছেড়ে বলে। এর জন্য এভাবে কেউ চিল্লায়? আমি ভাবছি কি নাকি। ধুর, ভয় পাইয়ে দাও তুমি, বাচ্চাদের মতো কাজ। অনুপম কিছু বলে না, চিৎকারে একটু জোরেই দেয়। কি আর করার, ভয় তো পাওয়ারই কথা। যে জোরে চিৎকার দিল। অনুপমের বাবা মা এসেছে, সবাই একসাথে এক খাবার খেতে বসে। মজা করে খেয়ে গল্প করবে তারা। মিস্টার অরুণ বলে। 1 সপ্তাহ পরে গ্রামে যাব, তোমরাও যাবে সাথে। দুজনে একসাথে মিলে বলে। ঠিক আছে, যাব। রাতের আড্ডা শেষ করে ঘরে আসে অনুপম ও প্রিয়তা। কিছুক্ষণ চুপ থেকে অনুপম বলে। তোকে আর নিচে ঘুমাতে হবে না, খাটে অনেক জায়গায়, এখানে ঘুমা তুই। প্রিয়তা আমতা করে বলে। আজ থেকে খাটেই ঘুমাবো, নিচে ঠান্ডা খুব। দুজনের অস্বস্তি কাটাতে পারে না, তারপরেও চেষ্টা করছে তারা। প্রিয়তা গল্পের বই নিয়ে খাটের এক কোণায় পড়তে থাকে। অনুপম দেখে কিছুক্ষণ, হঠাৎ করে বলে। একসাথে মিলে গল্পটা পড়লে ভালো হতো, তুই পড়, আমি শুনি। ঠিক আছে। বলে দুজনের সামান্য কাছে আসলো। দুজনের দূরত্ব যেন মাত্র 10 ইঞ্চি। প্রিয়তা গল্প পড়তে থাকে, অনুপম মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিছু কিছু সময় অনুপম প্রিয়তার দিকে তাকায়, ইচ্ছে করে তাকায়। খারাপ লাগলেও তাকাতে হবে, দূরত্ব মোচন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো নামাজ পড়ে নিল। অনুপম ও মিস্টার অরুণ নামাজ পড়ে মাঠে যায়। সেখানে দেখতে পায় প্রিয়তা ও মিসেস পুরবী দাঁড়িয়ে আছে। মিস্টার অরুণ তাদের দেখে জিজ্ঞেস করে। তোমরা এখানে? মিসেস পুরবী হালকা হেসে বলেন। তোমাদের সাথে মর্নিং ওয়াক করব তাই। অতঃপর চারজন হাঁটা শুরু করলো। মিস্টার অরুণ ও মিসেস পুরবী একসাথে আগে হাঁটছেন, পিছন প্রিয়তা ও অনুপম পাশাপাশি হাঁটছে। শীতে একসাথে হাঁটতে খুব ভালোই লাগছে দুজনের। মিস্টার অরুণ ও মিসেস পুরবী নির্বিকার হাঁটতে থাকে, কোনো কথা নেই তাদের ভেতরে। হঠাৎ মিসেস পুরবী বলেন। আমাদের দিনগুলো কিভাবে যেন ফুরিয়ে যাচ্ছে, তাই না? মিস্টার অরুণ তাকালো মিসেস পুরবীর দিকে, তারপর সামনের দিকে অনুসরণ করে বলল। এখন আমরা হাঁটছি, একটু পর বাসায় যাব। এই বর্তমান তখন অতীত হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা স্মৃতি তেমন অতীত হয়ে থাকে শুধু। পিছে ফেলে আসা দিনগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তুমি অনেক সুন্দরভাবে সবকিছু গোছাতে পারো। দীর্ঘশ্বাস ফেলে মিস্টার অরুণ বললেন। তোমাকে কি গোছাতে পেরেছি আমি? থেমে গেল মিসেস পুরবী, মনে মনে আওড়ালো। এতদিনেও বুঝলে না এই ভালোবাসা? নীরবেও ভালোবাসা যায়। আমি প্রকাশ করতে পারিনি, কিন্তু ভালো তো বেসেছি। কিছুটা দূরে থাকা অনুপম ও প্রিয়তা হাঁটতে হাঁটতে কথা বলছে। প্রিয়তা বলল। ফুপু আম্মা ও ফুপু আব্বাকে কত সুন্দর লাগছে, তাই না? অনুপম তাদের দিকে তাকিয়ে বলল। নর্মাল লাগছে, স্বামী স্ত্রীর মতোই আছে, কিন্তু মনের মিল দেখা যাচ্ছে না। প্রিয়তা অনুপমের দিকে তাকিয়ে বলল। এমন মনে হওয়ার কারণ? ওদের তো ঠিকই লাগছে। হালকা হেসে অনুপম বলল। কিছু কিছু সম্পর্কের গভীরতা অনেক, কিন্তু মনের মিলন খুবই কম। এই সম্পর্ক বই বেড়ানোতে খালি পুড়তে হয়, তাও একতরফাভাবে। প্রিয়তা দীর্ঘশ্বাস ছেড়ে বলে। কিছু ভালোবাসা গোপন থাকে, যেগুলো প্রকাশ করা যায় না। প্রতিবাদ করে অনুপম বলে। কে বলেছে প্রকাশ করা যায় না? আমি তো বলবো প্রকাশ করা উচিত, তাহলে এই দূরত্ব থাকে না। যত বেশি অপ্রকাশিত থাকে, দিন শেষে ওই মানুষ তত বেশি পুড়তে থাকে। এই যেন এক রেড সিগন্যাল পেল প্রিয়তা। প্রিয়তার মনে হলো আজ অনুপমকে মনের কথা বলা উচিত। যেই বাবা সেই কাজ আজ রাতে বলে দিবে সে।
তার স্টাইলে সম্পর্ক শুরু করবে। আজ অনুপম দুপুরে খেতে আসবে না বলে, তার নাকি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা তাকে করতেই হবে। প্রিয়তা বাসায় তাড়াতাড়ি রান্না সেরেছে, তারপর কলেজে গেল, একটু কাজ আছে। সেখান থেকে নীলক্ষেত গেল, গল্পের বই কিনতে হবে। নীলক্ষেত থেকে বই নিয়ে ফুলের দোকানে গেল, একটি লাল গোলাপ ও বেলি ফুলের মালা কিনল। রাতে প্রপোজ করার সময় সাজগোজ করবে সে। সব কিছু কেনার পর ক্ষুধায় তাই একটি রেস্টুরেন্ট যায়। খুব খুশি মনে রেস্টুরেন্টে ঢুকে দেখতে পায় অনুপম ও রুহি একই টেবিলে বসে আছে। টেবিলের দুই পাশে দুজন মিটমিটিয়ে হাসি দিয়ে একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত। রুহি অনুপমকে বলে, সাথে সাথে প্রিয়তার হাত থেকে গোলাপ পড়ে গেল, মন ভেঙে গেল তার। সাথে সাথেই বাইকে উঠে চলে এলো বাসায়। বাসায় আসার পথে আবার ভাবলো, অনুপমকে এই সুযোগ তো আমি দিয়েছিলাম, ডিভোর্সের কথা বলেছিল সে, তাই হয়তো এই মেলামেশা। আজই অনুপমকে বলবো এসব বাদ দিতে। আমি এই বৈবাহিক সম্পর্ক অটুট রাখতে চাই। পুনরায় ফ্যাকাশে মুখ খুশিতে জ্বলজ্বল করে। বাসায় এসে প্রিয়তা দেখলো সোফায় এক ভদ্রলোক বসে আছে। ফুপু আম্মা ও ফুপু বাবার সাথে কথা বলছে। সবাই সিরিয়াস মুডে আছে। প্রিয়তা জিজ্ঞেস করে, কি হয়েছে? মিসেস পুরবি বলে, এই দেখো না, ইনি কি উল্টাপাল্টা বলছে। বলছে তোরা নাকি ডিভোর্স ফাইল করেছিস, আজ পেপার রেডি। বাস পড়ল প্রিয়তার মাথায়। ডিভোর্স এত তাড়াতাড়ি? সাথে সাথে বলল, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? যে লোকটি এসেছে সে সীমান্ত অ্যাসিস্ট্যান্ট। প্রিয়তার প্রশ্নে তিনি সাথে সাথে বললেন, আসলে অনুপম সাহেব ডিভোর্সের জন্য একবার অফিসে যান, আপনাদের বনিবনা হয় না, আরও বিভিন্ন কথা বলেন। আমরা আপনার কথা জিজ্ঞাসা করাতে উনি বলেন আপনি রাজি। বাকি কথা বলার আগে প্রিয়তা আবার বলে, হ্যাঁ, আমি রাজি হয়েছিলাম, কিন্তু আপনাদের থেকে জানানো হয় সময় লাগবে অনেক। ম্যাডাম, যেহেতু তেমন কোনো ঝামেলা নেই, এটি একটি মিউচুয়াল সেপারেশন, তাই পেপার রেডি হতে সমস্যা হয়নি। সীমান্য স্যার খুলনাতে গেছেন, তিনি আমাকে 3 দিন আগে ফোন দিয়ে বললেন অনুপম নামে একজন কেস ফাইল করেছে, তার এই কাজটি আর্জেন্ট করতে হবে। তুমি যত দ্রুত সম্ভব সলভ করো। আমিও রাজি হয়ে যাই। বলে প্রিয়তা হাতের কাগজগুলো দেয়। কাগজগুলো হাতে নিয়ে দেখে প্রিয়তা, কাগজের উপর ডিভোর্স কারণ হিসেবে দেখে প্রিয়তা পরকিয়া করে। মেজাজ গরম হয়ে গেল তার। অনুপম তার দোষারোপ করলো কিভাবে? সাথে সাথে বলে, আপনাদেরকে বলা হয়েছে মিউচুয়াল সেপারেশন, আপনি এখানে আমার নামে মিথ্যা অ্যালিগেশন কেন দিচ্ছেন? দুঃখিত ম্যাডাম, এটা আমি না, স্যার নিজেই আপনার নামে এই কেস করেছেন। আপনাকেও আপনার শ্বশুর শাশুড়িকে দেখে মনে হচ্ছে আপনারা শক, তাই আমি বলছি আপনাকে। স্যার ফর্ম পূরণ করার সময় কারণ হিসেবে এটাই লিখেছিল। আমরা তো উকিল, আমাদের কাজ হচ্ছে টাকা নিয়ে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানো। যেহেতু আপনারা একে অপরকে মুক্তি দিবেন, আমার মনে হয় এটা না করলেও হতো। তবে অনুপম সাহেব কোর্ট অবধি যেতে চান না, তাই পেপার নিয়ে এখানে আসা। তেতে উঠল মিসেস পুরবি। কিসের ডিভোর্স? কোনো ডিভোর্স হবে না। আগে আমি অনুপমের সাথে কথা বলবো, তারপর যা করার করবেন। ঘড়িতে সময় দেখলো সীমান্তর অ্যাসিস্ট্যান্ট। বলল, আমার আরেক জায়গায় যেতে হবে, আপনাদের কাছে পেপার দিয়ে গেলাম, আপনারা বোঝাপড়া করে নেবেন। আমি আসি তাহলে, সিদ্ধান্তটি তাড়াতাড়ি জানিয়ে দিবেন। বলে চলে গেলেন তিনি। মিস্টার অরুণ তাড়াতাড়ি করে কল দিল অনুপমকে। অনুপম কল রিসিভ করতে মিস্টার অরুণ জিজ্ঞেস করে, কোথায় তুমি? ওপাশ থেকে অনুপম বলে, মাত্র অফিসে আসলাম। কেন, কি হয়েছে? বাকি কথা বলার আগে মিসেস পুরবি লাউড স্পিকারে দিয়ে বলে, তুমি কি আজ প্রিয়তাকে? বাকি কথা বলার আগে অনুপম বলে, হ্যাঁ মা, আমি পাঠিয়েছি প্রিয়তার কাছে। ওকে ওটা গ্রহণ করতে বলো মা। আমি সম্পর্কটা এইভাবে এগাতে চাই না। সম্পর্কের পরিবর্তন দরকার। আমাকেও একটু বুঝো প্লিজ। মিসেস পুরবি তাকালো প্রিয়তার দিকে। অনুপম জিজ্ঞেস করলো, তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? নির্দ্বিধায় অনুপমের উত্তর আসে, হ্যাঁ।
সাথে কল কেটে দেয় মিসেস পূর্বী। প্রিয়তা ভাবতে লাগে সকালে তাহলে অনুপম এই কথাগুলোর ইঙ্গিত দেয়। সে কত বোকা যে অনুপম কথাগুলো অন্য মিনিং করে। আর প্রিয়তা ডিভোর্স দিয়ে বলেই মিথ্যে মামলা দিল। এত বড় মিথ্যে তার নামে। ঘৃণা এসে গেল প্রিয়তার মনে। চোখে চলে আসে তার পানি। ঘোলা ঘোলা লাগছে সব কিছু। কোনো কিছু না ভেবে সাথে সাথে প্রিয়তা সই করে দিল ডিভোর্স পেপারে। মিসেস পুরিব মিস্টার অরুণ কিছুই বলতে পারল না। বলার আগে সে সাইন করে চোখের নিমিষে সই করে প্রিয়তা তাদের বলে, আমি আজ গ্রামে চলে যাচ্ছি ফুপু আম্মা। ডিভোর্স পেপার বেডরুমে রেখে দিচ্ছি। বলে ব্যাগ গোছাতে লাগলো। মিসেস পুরবী বাধা দেয় না। কোন মুখে দিবে সে? তার ছেলেই তো সম্পর্কের বিচ্ছেদ ঘটালো। ব্যাগ গুছিয়ে প্রিয়তা ডাইনিংয়ে আসলো। মেন দরজার দিকে পা বাড়ানোর আগে বলল, তোমাদের ছেলেকে বলে দিও মুক্ত করেছি তাকে। সে তার রুহিকে তাড়াতাড়ি বিয়ে করে সুখে থাকুক। মিথ্যা দায়ভার দিয়ে দূর করলো আমাকে। দূর হলাম আমি। সুখে থাকুক সে। আমি আসছি। বলেই চলে গেল। মিসেস পুরবী কল দিয়ে জানিয়ে দেয় প্রিয়তার বাবাকে। আজ প্রিয়তা যাচ্ছে বাসায়। ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে বাসায় যেও। এখানে অনেক বড় ঝামেলা হয়েছে। আমরা কাল আসছি ভাই। প্রিয়তার বাবা কোনো প্রশ্ন করলেন না। তার মেয়ে একা একা আসতে পারে, প্রায় আসতো আগে পড়াশোনার মাঝে। যেহেতু বোন কল দিয়ে বলল ঝামেলা হয়েছে, তাই সে তাড়াতাড়ি বাসায় যায়। বাসায় যে রওনা দেয় বাস স্ট্যান্ডে। ভদ্রলোক তখনও বাজারে ছিল। ভাইকে সাবধান করে একটু স্বস্তি পেলেও রুহিকে নিয়ে ভাবতে লাগলো। রুহির বিষয়ে কিছুই জানে না অনুপমের বাবা মা। সন্ধ্যায় অনুপম বাসায় এসে দেখে প্রায় বাবা আমার মুখ কালো করে বসে আছে। অনুপম কিছু বলার আগে মিসেস পুরবী বলে, রুহির কথা তুমি আমাদের বলনি কেন? অনুপম অবুঝের মতো তাকিয়ে থাকে। রুহির কথা তার মা বাবা কিভাবে জানলো? ছেলেকে চুপ করতে দেখে বিরক্তে অনুপমের বাবা মা। মিসেস পুরবী আবারও জিজ্ঞেস করুন, কি হলো বলো, কেন বলনি আমাদেরকে? তোমাকে আমি অনেকবার জিজ্ঞেস করতাম তোমার কোনো মেয়ে পছন্দ আছে কি না। তুমি কি বলতে মনে আছে? বলতে আপাতত নেই মা, ভবিষ্যতে বলবো। এখন রুহি কোথা থেকে আসে? অনুপম বুঝে যায় তার বাবা মা সব জেনে গেছে, তাই বলে, আসলে মা, তখন রুহির বড় বোনের বিয়ে হয় না। ওর বড় বোনের বিয়ে না হওয়া অবধি ওর বাবা মা ওর বিয়ে দিবে না। এই দিকে তোমাকে বলতে লজ্জা লাগতো। ভেবেছিলাম রুহির বড় বোনের বিয়ে হয়ে গেলে রুহিকে নিয়ে তোমার সাথে কথা বলবো। ঠাস করে চর দেয় অনুপমের গালে মিস্টার অরুণ। রাগে গা কাঁপছে তার। অনুপমের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, এই শিক্ষা দীক্ষা পেয়েছো তুমি? নিজে পরক্রিয়ায় জড়িয়ে কিনা শেষে বউকে মিথ্যা দোষারোপ করছো। ছি, তুমি এতটা নিস। কালই আমরা চলে যাব। সম্পর্ক রাখবে না আমাদের সাথে। বলেই ঘরে গেলেন তিনি। অনুপমের মা কিছু বলল না। অনুপম অনেকবার ডেকেছে কিন্তু সাড়া দেয়নি। তিনি তার মতো চলে গেলেন। অনুপম রেগে গেল প্রিয়তার উপর। কোথায় সে ভাবছে সম্পর্ক স্ট্রং করবে, তাই তো আজ রুহির সাথে কথা বলে নিল। রুহি নিজেই কল করেছিল তাকে, প্রয়োজনীয় কথা বলবে। অনুপমও সুযোগ পেল আজ, তাই তো রুহির সাথে পার্মানেন্ট কন্ট্যাক্ট অফ করেছে। এদিকে প্রিয়তা কি না তার কথাটা বাবা মাকে বলে দিল। ঘরে এসে প্রিয়তাকে খুঁজতে থাকে অনুপম। পায় না কোথাও। খুঁজে না পাওয়ার ফলে খাটের উপর বসে পড়ে। কিছুক্ষণ এদিক ওদিক করার পর দেখতে পেল টেবিলের উপর একটি পেপার রাখা। পেপারের উপর ডিভোর্স লেখা, নিচে প্রিয়তার সাইন। কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল অনুপম। পরে মনে পড়লো ডিভোর্স পেপার রেডি হতে তো প্রায় মাস লাগবে বলা হয়েছিল। সাথে সাথে কল দিল সীমান্তকে। সীমান্ত রিসিভ করলো কল। সীমান্ত বলে, হ্যালো। অনুপম ক্ষিপ্ত সুরে, রাখ তোর হ্যালো। তুই আমাকে বলেছিলি ডিভোর্স পেপার রেডি হতে মাসখানিক লাগবে। আমিও রাজি হয়ে ফিরে আসি। তাহলে এখন বাসায় ডিভোর্সের পেপার আসলো কিভাবে? অনুপমের কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না সীমান্ত, তাই বলে, কিসের ডিভোর্স পেপার? আমি তো কোনো পেপার তোদের হয়ে এখনও অ্যাকসেপ্টই করিনি। বরং আঙ্কেল আন্টিকে কল দিয়ে আমি আসতে বলেছিলাম। শুধু রুহির কথা বলিনি, আঙ্কেল আন্টিকে। অনুপম অবাক হলো। বাবা মাকে তাহলে সীমান্তই আসতে বলে? সাথে সাথে অনুপম জিজ্ঞেস করে, কেন আসতে বলেছিস তুই? উপাস থেকে সীমান্ত বলে, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর কেসটা আমি অন্যদের মতো করে দেখিনি। অন্যদের ক্ষেত্রে আমরা মোটা অঙ্কের টাকা নেই, যা পারে করুক।
আমরা আমাদের কাজের বিনিময়ে টাকা নিয়ে শেষ। শুধু তোর বেলায় মনে হয়েছিল তোর সংসার সুন্দরভাবে গড়া উচিত। তুই আর প্রিয়তা যেভাবে চলতি ওটা কোনো চেষ্টার ভিতরে ছিল না, ওটাকে বলা হয় দূরত্বের বৃদ্ধি। সাথে ছিল তোদের ইগো। আঙ্কেল আন্টি আসাতে তোদের দূরত্বের ফারাক হবে, আমি এটাই ভেবেছি। এতই যখন আমাদের এক করতে চেয়েছিলি তাহলে এই ডিভোর্সের পেপার কেন পাঠিয়েছিস? বউ আমার সই করে দিয়ে হারিয়ে গেছে। তুই যেন ভুলেও সই করবি না, আমি দেখছি ব্যাপারটা। বলেই কল কেটে দিল সীমান্ত। এদিকে অস্থির হয়ে গেছে অনুপমের। কিছুক্ষণ ভেবে সীমান্ত কল দেয় তার অ্যাসিস্ট্যান্ট এর কাছে। অ্যাসিস্ট্যান্ট রিসিভ করলে সীমান্ত বলে, তুমি অনুপম ও প্রিয়তার ডিভোর্স পেপার তৈরি করে ওদের বাসায় গিয়েছিলে। জি স্যার, আপনি তো বলেছিলেন অনুপম বসের ডিভোর্স পেপার রেডি করে ওনার বাসায় যেতে। আমি গিয়েছিলাম বাসায়। অনুপম সাহেবের মা বাবা যেন তাদের বৌমাকে বেশি ভালোবাসে। আমার মনে হয় কি স্যার, এখানে অনুপম সাহেবের পরকীয়া আছে। ওনার বউকে দেখলাম আরও কষ্ট পেল। রেগে গেল সীমান্ত, সাথে সাথে বলে, ইডিয়েট, আমি তোমাকে অনুপম বোসের কথা বলেছিলাম। আমার বন্ধু অনুপম নয়, আর অনুপম বোস হিন্দু। তোমার কোন দিক থেকে আমার বন্ধুকে হিন্দু মনে হয়? আসলে স্যার, আমি তো আপনার বন্ধুকে তেমন চিনতাম না। আপনাদের কথা যতটুকু শুনেছিলাম মনে হয়েছিল উনি ডিভোর্সের জন্য উত্তেজিত। আর কাল আমি তো ওনার স্ত্রীর নাম জানি না। আপনি বলেছিলেন অনুপম বসের ডিভোর্স পেপার রেডি করতে। ওনার বউ পরকীয়া বেড়েই চলেছে আর ওনার উপরেও প্রেশার দিচ্ছে, তাই ডিভোর্স পেপার তাড়াতাড়ি রেডি করি। আমি কি করে বুঝবো এখানে দুইটা অনুপম? আমি তো কাগজ ঘেঁটে একটা অনুপমের পেপার পেয়েছিলাম। সীমান্ত বুঝলো এটা একটি মিস্টেক, তাই বলে, অনুপম মানে আমার বন্ধু। ও সেদিন অফিস থেকে যাওয়ার পর আমি ফর্মেটি ডাস্টবিনে ফেলে দেই আর আঙ্কেল আন্টিকে কল দিই আসার জন্য। আমি তো আমার বন্ধুকে চিনি। ও আবেগে ছিল। বাবা মার সঙ্গ পেলে ও সংসার জিনিসটা বুঝতো। ওদের ব্যাপারটা নর্মাল ছিল, কিছু সাপোর্টের অভাবে দূরত্ব ছিল অনেক। আর অনুপম বোস যে তার বউকে পরকে জড়িত, তিনি টাকার লোভে অনুপম বোসকে বিয়ে করেন। অনুপম বোস বুঝে যায় কোনো একভাবে প্রমাণের সমস্যা, তাই কিছুদিন চুপ ছিল। ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছে আসে। তুমি ছিলে না ওই সময়, অন্য কাজে তোমাকে পাঠিয়েছিলাম। কিন্তু তুমি আমার বন্ধু অনুপমের বাড়ি খুঁজে পেলে কিভাবে? পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি একদিন বলেছিলেন গল্পের ভিতর উনি পুরন ঢাকার কয় নাম্বার গলিতে থাকেন। আমি সেখানে যে ওনার চাকরির কথা বলে পরিচয় দেই, ওরা চিনতে পারে, আমাকে বাড়ি দেখিয়ে দেয়। সীমান্ত বলে ওঠে, আচ্ছা, তাহলে তুমি ফোন রাখো, আমি অনুপমের সাথে কথা বলি। আর হ্যাঁ, অনুপম বোসের পেপার আবার রেডি করো। তোমার জন্য আজ আমার দুই অনুপমের থেকে কথা শুনতে হবে। বলে ফোন কেটে দেয় সীমান্ত। প্রিয়তা বাসায় চলে এসেছে। বাবা মায়ের সাথে বসে সবকিছু শেয়ার করলো প্রিয়তা। কোনো কিছুই গোপন রাখেনি। প্রিয়তার বাবা রেগে গেছেন, বাড়ি মাথায় করে বলে ওঠে, আমার মেয়েকে মিথ্যা অভিযোগ দাও? কত বড় সাহস! ও আমার বোনের ছেলে, তো কি হয়েছে? ওর একটা শিক্ষা দিতেই হবে। চুপ থাকে প্রিয়তা। বাবা তো তার জায়গায় ঠিক আছে। কোনো বাবা তার সন্তান সম্পর্কে বাজে মন্তব্য শুনতে পারে? প্রিয়তার বোন রুবিনা এসেছে। মায়ের কল পেয়ে ছুটে আসে বোনকে দেখতে। সব কথা শুনে তেতে উঠে রুবিনা নিজেও। বাবার কথা শেষ হওয়ার সাথে সাথেই বলে, তুমি উত্তেজিত হও না বাবা, প্রিয়তা একদম ঠিক কাজ করেছে। ওর তো উচিত ছিল দুটো থাপ্পড় মেরে আসা। তুই নিজে প্রেম করিস রুহি নামের এক মেয়ের সাথে, দোষ দিস আমার বোনকে? তোকে আমরা আমাদের কাছে রেখে দিব বোন, অনুপমের সাথে তোকে আর সংসার করতে দিব না। প্রিয়তার মা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়তা চুপচাপ বসে আছে। মেয়ের মনের অবস্থা বুঝতে পারছে মা। মেয়ের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ছিল বিয়ের দিন। ওই দিন হলো তার বিরহের দিন। প্রেমিক পুরুষের পেতেও পেল না। বিয়ের দিন দেখতে হলো তার প্রেমিক পুরুষের লাশ। আবার সেই দিনই বিয়ে করতে হলো অনুপমকে। আর সেই সংসারও টিকলো না। অনুপম খাটের উপর বসে কপাল চাপড়াচ্ছে। এমন সময় সীমান্ত ফোন দিল। অনুপম ফোন ধরে বলে উঠল, বল, কি বলবি? অন্ধ, বাক প্রতিবন্ধী,
বউ পাগলা। আরও কি কি বলে তোকে গালাগালি দেয়া যায় বলতো? আমি আবার কি করেছি? দেখ ভাই, বউ চলে গেছে আমার, তুই আমাকে গালাগালি দিচ্ছিস কেন? উল্টো তোকে গালাগালি দিতে ইচ্ছে হচ্ছে। গালাগালি পরে দিবি, আগে দেখ পেপারে কাদের নাম লেখা। অনুপম তাকালো পেপারের দিকে। পুরোটা পড়লো অনুপম বোস ও রুক্মিণী বোস। পড়ে ব্যাকল হয়ে গেল। সাথে সাথেই অনুপম বলে উঠল, ভাই, তুই আমাকে হিন্দু বানিয়ে দিলি আর প্রিয়তাকে পরকীয়ায় ফাঁসি দিলি। এটা কেমন অন্যায় বুঝতে পারছিস তুই? বউ আমার বাপের বাড়িতে যাবে না কেন? এত বড় মিথ্যা মামলা! তোর সাহস কি করে হয় প্রিয়তার নামে মিথ্যা মামলা দিতে? হুঙ্কার দিয়ে বলল। ফোনের ওপাশ থেকে কেঁপে উঠল সীমান্ত। বলে, শান্ত হ ভাই, আমার বড় অ্যাসিস্ট্যান্ট আছে, ওর নামের সাথে কাজেরও মিল মফিস। ও অন্য এক অনুপমকে তুই ভেবেছিল। আমার বউ গেছে ভেগে। অন্যের ডিভোর্স পেপার আমার বউ সই করেছে। যার সাথে হলো না বিয়ে তাকে দিল তালাক। এটা কেমন বিচার? এখন আমি কি করব? কি করবি মানে কি? চলে যা তোর বউয়ের কাছে, আঁচল ধরে টেনে নিয়ে আয়। আরে বেটা, বউকে যত পাম্প পড়তে দিবি বউ তত গলে যাবে। তোর ভাবিও রাগ করে বাড়ি চলে যায়। এই আমাকে বিনা দোষে মাপ চেয়ে আনতে হয়। তুইও যা, নিয়ে আয় বউকে। যাব আমি কাল, নিয়ে আসবো আমার বউকে। সাব্বাস বেটা। শোন, প্রিয়তা যদি তোকে 10 বার না করে, তুই সেই 10 বার তার কাছে যাবি। মেয়ে মানুষ না করাতে এক্সপার্ট। বুঝতে পেরেছি। আচ্ছা রাখ তুই, প্ল্যান করি আমি। বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে অনুপম। পরে শয়তানি হাসি দিয়ে বলে, আমি আসছি বউ। রাতে প্রিয়তাকে কল দেয় অনুপম। প্রিয়তা কল রিসিভ করে। সাথে সাথে অনুপম বলে, বউ। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। অনুপম আবার বলে। ও বউ। এবার ওপাশ থেকে উত্তর আসে। আমি তোর বউ না, আমি তোর বউয়ের বড় বোন। বলে রুবিনা। ও বউয়ের ফোন শালিকা ধরেছে। রুবিনা তেতে উঠে বলে, আমি তোর বয়সে বড়। সম্পর্কে তুমি এখন আমার শালিকা। যাই হোক, বউ রাগ করেছে, তার কাছে একটু দাও, কথা বলবো। লজ্জা করে না এসব বলতে? প্রিয়তা আমাদের সব বলেছে তুই ওকে ডিভোর্স দিয়েছিস। আর কোনো কথা বলবি না, রাখ ফোন। বলেই কল কেটে দিল। অনুপমের সব আশা বিফলে গেল। ভেবেছিলাম মিষ্টি করে বউ বলবে, শুনবে, তারপর সব ভুল বোঝাবুঝি দূর করবে। তা না করে আরো বোনকে বিয়ের কথা শোনালো। সারা রাত ঘুম হয় না অনুপমের। সকালের দিকে চোখ লেগে আসে না তার। সকাল সকাল নামাজ পড়ে গ্রামে রওনা হয় অনুপমের বাবা মা। অনুপমকে না বলে যায় না। ঘুম থেকে উঠে অনুপম দেখে বাবা মা চলে গেছে। মন খারাপ তো হয় তার। সারা রাত একটি কথাও বলেনি। রাগ করে দরজা দিয়ে বসেছিল তারা। রাতের খাবারও খায়নি, এমনকি না কথা না বলেই চলে গেছে। অনুপমও ব্যাগ গোছাতে লাগে। এবার বউর মর্যাদা দিয়ে নিয়ে আসবে সে। অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিল অনুপম। রওনা দিল গ্রামের দিকে। ঘন্টা 6 পর গ্রামে পৌঁছালো। মাগরিবের সময় হয়ে যায়। সারাদিন শুধু সিঙ্গারা খেয়েছিল। বাসায় এসে শুনে মা বাবা প্রিয়তাদের বাসায়। পাশাপাশি বাসা হওয়ার অনুপম যায় সেখানে। প্রিয়তাদের বাসায় এসে দেখে সবাই মিটিং করছে। প্রিয়তাও আসে সেখানে। অনুপম এসে দেখতে পেল প্রিয়তাকে। অনুপমকে দেখে প্রিয়তার বাবা পলাশ মাহমুদ হুঙ্কার ছাড়লেন। বললেন, কি চাও তুমি? বিয়ের পর শ্বশুর বাড়ি আজ প্রথম আসলো অনুপম। এসে কিনা শ্বশুরের কাছে হুঙ্কার শুনতে হলো। জামাই আদর সেই লেভেলের পেল। অনুপম আমতা আমতা করে বলে, প্রিয়তার সাথে কথা আছে আমার। ও তোমার সাথে কোনো কথা বলবে না। তোমাদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেছে। এখন তোমরা আলাদা। প্রিয়তা তো সই করে দিয়েছে। এখন কি চাও? অনুপম বুঝলো শ্বশুর তার মেয়ের সাথে কথা বলতে দিবি না। অনেকবার অনুরোধ করছে অনুপম। অনুপমের বাবা মা কিছু বলছে না, চুপ করে বসে আছে। না পেরে অনুপম বলে উঠল, ওহে শ্বশুরমশাই, আপনার কন্যা মানে আমার বউ যে এক হিন্দু ছেলেকে বিবাহ না করিয়া ডিভোর্স দিয়েছে, এটা কি আপনি জানেন? হতভম্ব হলো প্রিয়তা। বাকিরা চুপচাপ দেখতে থাকে। প্রিয়তা বলে ওঠে,
হিন্দু ছেলেকে বিয়ে না করে মানে কি? শুধু হিন্দু না, এ তো বিবাহিত হিন্দু। সই করার আগে চোখ কোথায় ছিল? ইগোর সাথে মিশিয়ে শরবত বানিয়ে গিলেছিলি। এই দেখ কাগজ। বলে প্রিয়তার দিকে পেপার এগিয়ে দেয়। প্রিয়তা পেপার দেখে অবাক, এটা তো অন্যদের। তারপরও প্রিয়তা অভিমান যায় না। কাল সে রুহির সাথে দেখা করেছিল, ইম্পর্টেন্ট কথা নাম করে। এরপর আবার মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বিয়ের কথা বলেছিল। এসব তো তার মিথ্যে না। প্রিয়তা রেগে বলে ওঠে, ও আচ্ছা, ভুল ডিভোর্সের পেপার বলে সংশোধন করতে চাও? সমস্যা নেই, সবাই যখন সত্যি কথা জেনে গেছে, এখন আসল ডিভোর্সের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয়তার বাবা মেয়ের কথায় রাজি হলেন, বললেন, হ্যাঁ, আমি আমার মেয়ের ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেবো। ধুমধাম করে বিয়ে হবে ওর। বোন, আমাদের সম্পর্ক রক্ষা করতে চাইলে ছেলেকে নিয়ে চলে যা। মিসেস পূরবীকে উদ্দেশ্য করে বললেন। অনুপমের বাবা মা অনুপমকে জোর করে নিয়ে যেতে লাগে। অনুপম যেতে চায় না। অনুপম বারবার বলছে, আমি আমার বউয়ের সাথে একবার কথা বলবো। আসামিকে কথা বলার সুযোগ দিতে হয়, আমাকেও দেওয়া উচিত। বউ, আমার একবার কথা শোন। কে শোনে কার কথা? অনুপমের বাবা ও রুবিনার বর মিলে পাজাকলে করে নিয়ে যায় অনুপমকে। এমনি সারাদিন না খাওয়া দাওয়ার উপর দুজন পুরুষ তাকে ঠেলেছে। না পেরে অনুপম বউ বউ করতে করতে থাকে, কিন্তু লাভ হয় না। ওদিকে মিসেস পূরবী ভাইকে প্রিয়তার বাবাকে বুড়ো আঙ্গুল দেখে বেস্ট লাক জানায়, মানে তাদের প্ল্যান সাকসেস। বাসায় এসে অনুপম সোফায় বসে থাকে মন খারাপ করে। সামনে তার বাবা মা দাঁড়িয়ে আছে, বকাঝকা করতে থাকে। মিসেস পূরবী বলেন, ছেলে হয়েছে বাপের মতো, নিষ্কর্মা একদম। বউ সামনে রাখতে পারে না, বউ যা বলে আগ্রহ দিয়ে শোনে। তোর বউ তোকে বলেছিল রুহির কথা, আর তুইও রাজি হয়েছিলি। তোর বাপও এমন করেছিল, ডিভোর্স দিব ডিভোর্স দিব। এখন ছেলেও এক। একটু ভুল আছে আম্মু। তোমাদের বেলায় বাবা ডিভোর্স দেব বলেছিল, আমাদের বেলায় আমি না, প্রিয়তা বলেছিল। আর প্রিয়তা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। আমিও ভেবেছিলাম আমাদের সম্পর্ক এগোবে না। ওই আগে ডিভোর্স করে রুহিকে ওই ডেকে আনে। আমি তো রুহির সাথে কথাও বলতাম না। ডিভোর্সের কথা উঠছিল তখন রুহির সাথে কন্ট্যাক্ট অফ রাখি। তখন আমি রুহির প্রতি বেশি দুর্বল ছিলাম, কারণ এই সম্পর্কের মূল্য বুঝে উঠতে পারিনি। কিন্তু এখন তো সব ঠিক করেছি। ছেলের কথায় মিস্টার অরুণ লজ্জা পায়। শেষমেশ কিনা তার উপর দোষ আসলো। মা ছেলে মিলে বোঝাপড়া করছে, মাঝখানে টানছে তাকে। মিসেস পূর্বী বলে, চুপ করো তুমি। যা করেছো এখন তা ভুগতে থাকো। দোষ তোমাদের দুজনেরই আছে। আমি আর একটি কথাও শুনবো না। কাল পরশুর ভিতরে ডিভোর্স পেপার রেডি করা হবে। তুমি ডিভোর্স দিয়ে ঢাকা চলে যাবে। ইদ্যত পালন করে আমরা প্রিয়তার নতুন বিয়ে দিব। তুমি ওই রুহিকেই বিয়ে করো। বলে চলে গেল। উল্টো দিকে ফিরে ঠোঁট চেপে হাসলো। অনুপম বেচারা মিনমিন করে বলতে লাগলো, ডিভোর্স এখনো দিতে পারলাম না। বউ কি না করবে। ইদ্যত, বাবা মা হয়েছে এক আমার। ভাইয়ের মেয়ের প্রতি টান বেশি। ছোট্টবেলা থেকেই দেখছি প্রিয়তা যা যা পছন্দ করবে তাই ওকে দেওয়া হবে। ওকে বানিয়েছে নিজের মতো। তবে আমিও কম না। আমার বউকে আমি কিছুতেই ছাড়বো না। আসল সম্পর্কের মূল্য আমি এবার দিয়েই ছাড়বো। ভোর তখন প্রায় 4টা। সে তার মতো ঘুমিয়ে আছে। প্রিয়তা নিজের ঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে অনুভব করলো কেউ হাঁটছে, তার দিকে হেঁটে হেঁটে আসছে। আগন্তুক এখন তার অতি নিকটে এসেছে। ঘুম ঘুম অবস্থায় চোখ মেলে তাকায় প্রিয়তা। ঠিক তখনই তার নাকে স্প্রে করা হয়। তারপর প্রিয়তা ওখান থেকে নিজ কক্ষে নিয়ে আসে। মুখে পানির ছিটা পেয়ে জেগে ওঠে প্রিয়তা। দেখতে পায় তার হাত চেয়ারের সাথে বাঁধা। পাশে খোলা জানলা দিয়ে আলো আসছে। দেওয়াল ঘড়ি সকাল 6টা বাজে। সামনে দাঁড়িয়ে আছে অনুপম। প্রিয়তা রেগে গেল, সাথে সাথে বলল, আমাকে এখানে কেন এনেছো? তোর সাথে সংসার করব বলে। এ আর কি করো আমার সাথে? দেখ, আমি একপাক্ষিকভাবে কিছু করছি না। আমি সেদিন তোর আর মায়ের কথা শুনেছি। রাতে আমার সাথে এক বিছানায় যখন ঘুমোতে রাজি হয়েছিস, আমি তখন বুঝেছি তুই এই সম্পর্ক রাখতে চাস। আমিও তাই চাই।
আসলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে বোঝো না? তুমি কাল রুহির সাথে দেখা করেছিলে, আর ও তোমাকে যা যা বলেছিল আমি সব শুনেছি। তোমরা বিয়ে করবে, রুহি তো এটাই চেয়েছিল, যে আমরা এবার হ্যাপি লাইফ পাবো। অবশেষে বিয়ে করছি আমরা। অনুপম বুঝলো প্রিয়তার সমস্যা কোথায়। এক এক করে দুই মিলে সে এই ঝামেলা করছে। প্রিয়তা আরো কিছু বলতে যাবে, অনুপম প্রিয়তার মুখ চেপে ধরে। তারপর অনুপম বলে, আরে ওই দিন রুহি আমাকে কল করে ডাকে, আমিও যাই, কারণ আমি চাই বিয়ের সম্পর্ক স্ট্রং রাখতে। আমার কাছে মনে হয় প্রণয়ের সম্পর্ক ধরে রাখতে যে আমার পাপ করছি। এই বিয়ে হলো বৈধ সম্পর্ক, আসল সম্পর্ক। এখানে তৃতীয় ব্যক্তির আমাদের প্রাক্তন। হ্যাঁ, আমি জব করার সময় মা অনেকবার জিজ্ঞাসা করেছিল যে আমার কোনো সম্পর্ক আছে কিনা। আমি বলেছিলাম না, কারণ তখন রুহির বিয়ে করবে না বলেছিল। আর আমাকে মা ছোট্ট থেকে প্রেম জড়াতে না করতো, বলতো প্রেম টেম কখনো কিচ্ছু করবে না, যদি কোনো মেয়ে ভালো লাগে আমাদের বলবে, আমরা বিয়ে দেব। আমি রুহিকে বিয়ে করতে চাইতাম, রুহিও আমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু রুহির বড় বোন বিয়ে না হলে ওর বিয়ের কথা বাসায় বলতে সমস্যা ছিল। এর ভিতরে আসে মায়ের এক কল। সেদিন তাড়াহুড়ো করে বাসায় যাই। মা আমাকে বিনা বাক্যে ওখানে কবুল বলতে বলে। অনেক চেষ্টা করি মায়ের সাথে আলাদা করে কথা বলতে, মা রাজি হয় না, শুধু এইটুকুই বলে। রাজীব মারা গেছে আজ। গ্রামের লোকেরা প্রিয়তাকে কটু কথা বলছে। আমি আর ভাই দুজনেই স্কুল মাস্টার। আমাদের এদিকে মান সম্মান তো যাবেই, সাথে প্রিয়তার পুরো জীবন। মানুষ ভুল ধরতে ব্যস্ত, কিন্তু কেউ অবস্থা বুঝতে চায় না। আজ একজনের সাথে লড়াই করবি তো কাল ওই ব্যক্তি আরেকজনকে পাঠাবে। এটা তাদের কর্ম, নিজের কাজ দেখবে না কেউ, কিন্তু অন্যের ভুল ধরে অপমান করে মাটিতে পিষে ফেলে। প্রিয়তাকে যদি আজ তুই বিয়ে না করিস, গ্রামের লোকেদের কাছে আমরা আর মাথা উঁচু করে বাঁচতে পারবো না। এখনই এই অবস্থায় বিয়ে করবি, এটা তোর মায়ের একটা জীবন মরণের ব্যাপার। লোকজনের কাছে বড় মুখ করে বলেছি আমার ছেলেই বিয়ে করবে। আমাদের সম্মানের কথা ভেবে বিয়ে কর। বলি মা চলে যায় ওখান থেকে। আমি কিছু বলে উঠতে পারি না। কি বলবো, কাকে বলবো? কারো আমার কথা শোনার মতো সময় নেই। মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে কাজই আসে। আমি যদি বিয়ে না করতাম তাহলে তোকে দ্বিতীয়বার কলঙ্কিত করা হতো। আমার মায়ের উঁচু মুখ নিচু হতো। একজন শিক্ষক হিসাবে যে মর্যাদা পেয়েছিল তা একদিনে শেষ হয়ে যেত। তাই বাধ্য হয়ে বিনা প্রতিবাদে বিয়ে করি। রুহিকে আমি পরের দিন সকালে সব বলি। ও কান্না করলেও আমার অবস্থা বুঝে। ও অনেক ম্যাচিওর একটি মেয়ে। আমার অবস্থা বুঝে আমাকে সাপোর্ট করে, কোনো অভিযোগ ছাড়াই সম্পর্ক বিচ্ছেদ করে। এর 1 মাস কয়েক পর তুই আবার ওকে নিয়ে আসলি। প্রথমে রেগে যাই তোর উপরে, পরে তুই যখন বললি তোর এই সম্পর্ক মেনে নিতে আপত্তি, তুই থাকতে রাজি না থাকলে আমিও তোর প্রতি কোনো অনুভূতি পাইনি। তাই আমার মিউচুয়াল ডিভোর্সের চেষ্টা করি। এরপর মা বাবা আসলো। বাবার কাছ থেকে মায়ের ভালোবাসার সম্পর্কে বাঁধনের কথাগুলো শুনি। ওইগুলো শোনার পর আমারও মনে হতে থাকে যে বৈবাহিক সম্পর্কের আগে যতই যাই থাকুক, বৈবাহিক সম্পর্ক আসল সম্পর্ক। আমাদের প্রথম দিকে একসাথে থেকে দুজনের বোঝা উচিত ছিল। তুই আমাকে আর আমি তোকে কখনো সময় দিইনি। একটিবার সময় দিয়েও দেখি আমাদের কি হয়। এই 1 সপ্তাহে এক ঘরে একসাথে গল্পের বই পড়ে রান্নাবান্না করে কখন ফিল করিনি যে আমি হারাম কিছু করছি। আমার কাছে মনে হয় আমি তোর সাথে থাকতে পারবো, আর তোর চলাফেরা আমাকে প্রকাশ করে তুই আমার সাথে থাকতে আগ্রহী। বলে একটু দম নেয় অনুপম। কিছুক্ষণ পর আবার বলে, ওই দিন শুধু আমি রুহির সাথে শেষ দেখা করতে যাইনি, রুহিও এসেছিল আমার সাথে শেষ দেখা করতে। রুহির বড় বোনের বিয়ে হয়েছে। আমাদের বিয়ে তখন 4 মাস। রুহির বোনের দেবর রুহিরকে পছন্দ করেছেন। অনেক দিন হয় বিয়ের প্রস্তাব দিয়েছে। রুহির বাসায় সব কিছু বলে। রুহির বাবা মা আমার কথা শুনে না করে দেন। তাদের মতে আমাদের সেপারেশন হওয়ার ভুল সিদ্ধান্ত। রুহির উচিত আমাদের মাঝে না থাকা।
তাই রুহি আমাকে বলে এই ডিভোর্স না দিতে। আমিও খুশি হই, আমাদের আসল সম্পর্ক রক্ষা পেল। অনুপমের কথা একাধারে মন দিয়ে শুনতে থাকা প্রিয়তা বুঝলো অনুপমের দোষ নেই, সে তো সবকিছু সলিউশন করতে চেয়েছে। প্রিয়তা কিছু বলছে না দেখে অনুপম বলে। কি হলো বল কিছু। অনুপম চোখ দিয়ে ইশারা করে দেখায় তার মুখে অনুপমের হাত দিয়ে সে কখন দম বন্ধ করে রেখেছে, তাহলে বলবে কিভাবে। অনুপম হাত সরিয়ে নিল। প্রিয়তা বলল, তুমি আমার সাথে সুখে থাকবে তো? কেন থাকবো না, আসল সম্পর্ক যে এটা। জন্ম বিয়ে মৃত্যু যে লিখেছে তার ইচ্ছার বাইরে গেলে আমি সুখী হতাম না। তাহলে চলো। কোথায় যাব? কোন এক কাজী অফিসে, বিয়ে করব আমরা আবার। আমরা তো ডিভোর্স দিইনি, তাহলে বিয়ে কেন করব? তুমি কি জানো না, বিয়ের পর 3 মাস স্বামী স্ত্রী আলাদা থাকলে সম্পর্ক থাকে না, নতুন করে বিয়ে করতে হয়। ও আচ্ছা, কিন্তু আমরা যাব কিভাবে? বাইরে তো বাবা মা। কি ভাগ্য আমার, বিয়ের পর দ্বিতীয়বার আসলাম, তাও কিনা কিডন্যাপ হয়ে। কোথায় অনুষ্ঠান করে বউ সাজিয়ে আনবে তা না। কিছুটা মন খারাপ করে উলে উলে বউ আমার কষ্ট পায় না সোনা। চল কাজী অফিসে যাওয়ার আগে বেনারসি কিনে দিই, আমি একটি পাঞ্জাবি কিনবো, দুজনে বড় বউ সেজে বিয়ে করে নিই। কিন্তু বের হব কিভাবে? রাতে তো চুরি করে তোকে এনেছিলাম, সবাই ঘুমিয়েছিল। অজ্ঞান হওয়া স্প্রে পাশের বাসায় থেকে নিয়ে এসেছিলাম, অল্প একটু ছিল, সব তোর উপরে অ্যাপ্লাই করেছি। এখন উপায়? তোমার এত বড় বেলকনি থাকতে পালানোর জায়গা খুঁজছো? চলো বেলকনি দিয়ে পাইপ বেয়ে পালাই, বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দিই। আচ্ছা চল। পম আর প্রিয়তা বেলকনি দিয়ে নেমে গেল নিচে। তারপর একসাথে হাত ধরে দিল দৌড়। গ্রামের ছোট ছোট দোকান খুলেছে, সেখান থেকে একটা লাল শাড়ি ও পাঞ্জাবি কিনে পার্লারে এসে যে সাজলো প্রিয়তা। তারপর দুজন মিলে গেল কাজী অফিসে। কাজী তাদের বিয়ে পড়ালো। বিয়ের পর অনুপম বলে, কি ভাগ্য আমাদের, জীবনে দ্বিতীয়বার বিয়ে করলাম, তাও আবার নিজের বিয়ে করা বউকে ভাগিয়ে নিয়ে। আমাদের তো ইতিহাসের পাতায় নাম রাখা উচিত, বিশেষ করে আমাকে। বউয়ের জন্য না খেয়ে খাটনি করে আসলাম, তাও লাভ হলো না। শেষমেশ কিনা কিডন্যাপ করে বউয়ের রাগ ভাঙাতে হয়। আমার মেয়েকে পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। কথাগুলো শুনতে পেল অনুপম ও প্রিয়তা। কণ্ঠ শুনে চিনে ফেললো এটি প্রিয়তার বাবা। অনুপম ও প্রিয়তা তাকায় পেছনে, দেখে পুরো পরিবার মিটমিটিয়ে হাসছে আর দেখছে তাদের। অনুপম ও প্রিয়তা কিছু বুঝলো না। তখন রুবিনা বলে, ফুপু আর ফুপা সীমান্তের সাথে কথা বলে রুহির নাম্বার জোগাড় করে, রুহির সাথে কথা বলে সব কিছু জেনে যায়। প্রিয়তা তখন বেরিয়ে পড়ে বাসা থেকে। ফুপু তোদের ঘরে ঢুকে দেখে ডিভোর্স পেপারে তোদের নাম নেয়, বুঝে যায় ভুল পেপার ওটা। ফুপু চায় তোদের মান অভিমান ভেঙে এক হোক, এজন্য প্রিয়কে আগে পাঠায়, তারপর সকালে তোকে না বলেই চলে আসে। আমরা সব কিছু আগেই বুঝে যাই, শুধু চেয়েছি পরবর্তী জীবন গুছিয়ে চল তোরা। দূরে দূরে থেকে সংসার হয় না, সম্পর্কের মূল্য বোঝা যায় না। এতদিন ফুপা ফুপু তোদের এক ঘর করেছিল, আবার আমরা ইচ্ছে করে তোদের দূরে রাখি যাতে তোরা এই দূরত্বের কষ্ট বুঝিস। ফুপুর থেকে শুনেছি রাতে কিছুই খাসনি, প্রিয় সারা রাত কান্নাকাটি। তোদের সংসার করারই আগ্রহ যেন আমাদের কাছে বিনা বাক্যে প্রকাশ পায়। তবে তোরা পালিয়ে বিয়ে করবি এটা বুঝিনি। তোদের দুলাভাই দেখলো তোরা রাস্তায় বর বউ সেজে কাজী অফিসের এলাকায় যাচ্ছিস, আমরা বুঝে গেলাম কি করতে এসেছিস তোরা, তাই পুরো পরিবার চলে এলাম। রুবিনার কথায় শান্তি পেল অনুপম ও প্রিয়তা। তারা একসাথে বাসায় ফিরল। মিসেস পূর্বী বৌমাকে মিষ্টি খাওয়ায় গ্রহণ করলো। বাসার ঘরে বসে আছে প্রিয়তা। অনুপম এসেছে প্রিয়তার কাছে। প্রিয়তা সালাম করে অনুপমকে। অনুপম প্রিয়তার মুখের ঘোমটা খুলে বলে, মাশাল্লাহ। লজ্জায় মুখ নিচু করে রাখে প্রিয়তা। অনুপম বলে, এত লজ্জা পেতে হবে না, 2বার বিয়ে করেছি আমরা, আমাকে অনেক দৌড়াদৌড়ির উপর দিয়ে যেতে হয়েছে। 2 দিন নয় আমার পেট শান্তি পেল না, আমার পা। এখন আমার হাত পা ম্যাসাজ করে দিবি তুই? অবাক হয়ে প্রিয়তা বলে, এই কেমন বাসর? বিয়ে 2বার হলেও বাসর তো 1বার হচ্ছে, আমি হাত পা টিপতে পারবো না। কি বউ জুটলো আমার ভাগ্যে, এত কষ্ট করলাম
একটু হাত পা টিপে দিবে না? আফসোস করে বলে অনুপম। প্রিয়তা টিপতে যায় অনুপমের হাত পা, সাথে সাথে অনুপম প্রিয়তার কাছে টেনে আলিঙ্গন করে। হার্টবিট ফাস্ট হতে থাকে প্রিয়তার। অনুপম বলে, আজ থেকে তোমার স্থান আমার বক্ষে প্রিয়, থাকবে না আর কোনো দূরত্ব, পরিপূর্ণ হলো আমাদের আসল সম্পর্ক। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকেই আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই।